স্বাগতম তৌফিক স্টোরি চ্যানেলে। নতুন নতুন ভালোবাসার হৃদয় ছোঁয়া ও আবেগময় গল্প শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এক নর্তকের প্রেমে পড়ে জীবন ধ্বংস করছিস কুলাঙ্গার। তোকে আমি খাওয়াই, এত কষ্ট বেতন দেই, তুই স্কুলের আর আজ তুই এসএসসি পরীক্ষা ফেল করেছিস। আমার মান সম্মান মাটিয়ে মিশে দিয়েছিস, তোকে আজ মেরেই ফেলবো। কথাটা বলেই তিনি কোমর থেকে বেল্ট খুলে শরীরে সমস্ত শক্তি দিয়ে পেটাতে থাকেন শুভকে, যা দরজার আড়াল থেকে শুভর সৎমা রাজিয়া বেগম আর ছোট ভাই রাতুল দেখে হিংসা ভরা চাহনিতে তাকিয়ে মিটিমিটি হাসতে থাকে। শুভর পিঠের চামড়া ফেটে ততক্ষণে রক্ত পড়তে শুরু করেছে। সেদিকে খেয়াল নেই জামশেদ শিকদারের, তিনি এক নাগারে পিটিয়ে চলেছেন। শুভ আর নিজেকে সামলাতে না পেরে ধপাস করে মাটিতে পড়ে যায়। চোখ দুটো পুরোপুরি বন্ধ হওয়ার আগে আদো খোলা চোখে দেখতে পাই সৎমা আর সৎ ভাইয়ের প্রাণ খোলা হাসি। বর্তমান 10তলা RS গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর হেড অফিস কাছের বহুতল ভবনের নিচ থেকে উপর পর্যন্ত এক রাজকীয় সাজে সাজানো। এমন সময় একটা ব্র্যান্ড নিউ মার্সিডিজ বেঞ্চ গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসে 30 বছর বয়সী কোটিপতি শুভ শিকদার। পরনে বিশ্বখ্যাত ব্র্যান্ডের ব্লেজার, চোখে সানগ্লাস আর মুখে কাঠিন গাম্ভীর্য নিয়ে নিজের অফিস রুমের দিকে পা বাড়ায়। এমন সময় ওর ব্যক্তিগত সহকারী এগিয়ে এসে বলে, গুড মর্নিং স্যার, আজকে অনুষ্ঠানে সবকিছু রেডি। 10 মিনিট হোল্ড করো, আমি এখন আমার পার্সোনাল রুমে থাকবো, কেউ যেন ডিস্টার্ব না করে। শুভ তার বিশাল প্রেসিডেন্টের রুমে ঢুকলো। 10 তলায় কাছের জানালা দিয়ে পুরো শহরটাকে যেন তার পায়ের নিচে মনে হচ্ছে। শুভ গিয়ে নিজের আলিশান রিভলিং চেয়ারে বসল। চোখ গেল টেবিলের এক কোণে থাকা একটি ধুলিমলিন পুরনো কাঠের বাক্সের দিকে। ডর থেকে সেটা বের করে ডায়েরিটা হাতে নিল। ডায়েরির প্রথম পাতায় একটা ধুলো জমে থাকা লেখা দৃশ্যমান, তোমাকে অনেক মিস করি মা। লেখাটা দেখে চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল এই শক্তিশালী পুরুষের। বুক চাপা কষ্টে রাহুল কেঁদে উঠল। মা, আজ আমার কোটি কোটি টাকা আছে, পাওয়ার আছে, সম্মান আছে, কিন্তু তুমি নেই মা। এরা সবাই আমাকে কুলাঙ্গার বলেছিল, কিন্তু তুমি তো বিশ্বাস করতে মা। অদিত বদ চেয়ারে বসে ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করতেই ওর চোখের সামনে ভেসে ওঠে 15 বছর আগে সেই ভয়াল অতীত। 8 বছরের ছোট্ট শুভ ঘরে কোণে বসে আছে, বাবার চড়া গলা আর মায়ের ফুপিয়ে কান্নার শব্দ পুরো ঘরে। জামশেদ শিকদার ছিলেন টাকা পয়সা আর নিজের অহংকার নিয়ে ব্যস্ত একজন কঠোর মানুষ। স্ত্রীর প্রতি তার কোনো খেয়াল ছিল না, সংসারে লেগে থাকতো অশান্তি। এই সংসার চালানো আর আমার পক্ষে সম্ভব না। তোমার এই জ্ঞানের প্রতিদিন সহ্য করতে পারি না আমি। আমি তো কোনো অতিরিক্ত দাবি করিনি। শুভটার পড়াশোনার খরচ আর সামান্য ওষুধের টাকা চেয়েছি মাত্র। কাজের নাম অষ্টরম্বা, খালি অজুহাত। আমার কাছে এত বাড়তি টাকা নেই। দেখতে দেখতে আরো একটি বছর কেটে গেল। শুভর বয়স এখন 9 বছর। মায়ের শরীর দিন দিন চরম খারাপ হতে লাগলো। মাথা ঘোরানো, বমি আর প্রচণ্ড সহ্য সীমার বাইরে ব্যথায় রুমানা বেগম ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেন। মা, মা, তোমার কি হয়েছে? কথা বলো মা। বাবা, বাবা, তাড়াতাড়ি এসো, মা মাটিতে পড়ে গেছে। জামশেদ শিকদার এসে অনিচ্ছা সত্ত্বেও একটা লোকাল হাসপাতালে নিয়ে গেলেন রুমানা বেগমকে। নানা পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার বের হয়ে এলেন গম্ভীর মুখে। দেখুন জামশেদ সাহেব, পেশেন্টের অবস্থা একদমই ভালো না। তার তো ব্রেন টিউমার অনেক বড় হয়ে গেছে এবং এটা ইমার্জেন্সি অপারেশন লাগবে। একটু দেরি হলেই কিন্তু ওনাকে বাঁচানো যাবে না। অপারেশন খরচ কত পড়বে ডাক্তার? কিছু পরীক্ষা এবং অপারেশন তো অন্তত 5 থেকে 6 লাখ টাকা লাগবে। কাল সকালের মধ্যেই টাকা ডিপোজিট করতে হবে। এত টাকা? একটা মহিলার পিছনে আমি এত লাখ টাকা ঢালতে পারবো না। আমার কাছে এত টাকা নেই। বাবা, পায়ে পড়ি বাবা, যেভাবেই হোক মাকে বাঁচাও বাবা। তুমি তো অনেক টাকা আয় করো, আমার মাকে বাঁচাও। চুপ কর ফাজিল ছেলে, তোর মতো ছোট বাচ্চা টাকার হিসাব বুঝবি না। এত টাকা কি গাছে তোরে? দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। বাবা, মায়ের অবস্থা ভালো না, ডাক্তার কাকা বলেছে আজই অপারেশন লাগবে,
তুমি মাকে মরে যেতে দিও না বাবা। আমি এখন বাড়ি যাচ্ছি, সকালে দেখা যাবে। তুই এখানে বসে থাক। জামশেদ শিকদার নিষ্ঠুরভাবে হাসপাতাল ছেড়ে চলে গেলেন। 9 বছরের রাহুল একা কেবিনে গিয়ে মায়ের পাশে বসে কান্না করছে। কেবিনে কেবল ছোট্ট রাহুল আর তার মৃত্যু পথযাত্রী মা রুমানা বেগম। মায়ের বরফ শীতল হাত দুটো নিজের গালে চেপে ধরে কেঁদে যাচ্ছে। মা, তুমি চোখ খুলো না মা, দেখো আমি তোমার পাশে বসে আছি। খুবই কষ্ট করে চোখ খুলে ছেলের মাথায় হাত রেখে, রাহুল শোনা আমার, কাঁদিস না বাবা, তোর বাবাকে দোষ দিস না, তুই ভালো করে মানুষ হবি, অনেক বড় হবি। না মা, তুমি কিচ্ছু বলবে না, বাবা খুব খারাপ। ডাক্তার কাকাকে আমি বলবো তোমাকে ভালো করে দিতে। হঠাৎ রুমানা বেগম অস্বাভাবিকভাবে ছটফট করতে লাগলেন। শ্বাস টেনে নিতে কষ্ট হতে লাগলো। ডাক্তার কাকা, ডাক্তার কাকা বাঁচাও, মায়ের কেমন যেন হচ্ছে, মা শ্বাস নিতে পারছে না। ডাক্তার আর নার্সরা দ্রুত এসে রুমানা বেগমকে ইমার্জেন্সি আইসিইউতে নিয়ে গেলেন। 9 বছরের রাহুল দরজার কাছে মুখ ঠেকিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। ডাক্তার কাকা, আমার মাকে বাঁচাও, আমি বড় হয়ে তোমার সব টাকা শোধ করে দেব। আমার মাকে যেমনই হোক বাঁচাও। শুভ একজনের থেকে ফোন নিয়ে তার বাবাকে কল দেয়। বাবা তুমি কোথায়? তাড়াতাড়ি হাসপাতাল আসো, মা কেমন যেন করছে, ডাক্তার ভিতরে নিয়ে গেছে। আচ্ছা, হাসপাতালে থাক, আসতেছি। কিছুক্ষণ পর ডাক্তার ধীর পায়ে এলেন বাইরে, মাথা নিচু করে। আম সরি বাবা, তোমার মা আবারও ব্রেন স্ট্রোক করেছে। তোমার মাকে আমরা বাঁচাতে পারলাম না। মা, মা তুমি আমাকে একা ফেলে কোথায় গেলে মা? অনেকটা সময় পর খবর পেয়ে আরামে ধীরে ধীরে হেঁটে হাসপাতালে এলেন জামশেদ শিকদার। মৃতদেহের সামনে এসে কৃত্রিম দুঃখ দেখানোর চেষ্টা করতে 9 বছরের শুভ রক্তচক্ষু নিয়ে বাবার দিকে তাকালো। শুভ, তোর মা আর নেই। আমার কাছে আসবে না, তুমি আমার মাকে মেরে ফেলেছ। টাকা বাঁচানোর জন্য তুমি মাকে চিকিৎসা করাওনি। তুমি আমার বাবা না, তুমি একটা খুনি। সেদিন থেকেই বাবার প্রতি শুভর মনে এক জন্মভূমির প্রতি বিষ আর দূরত্ব তৈরি হলো। বাবা, উনি কে? শুভ, এদিকে আয়। তোর মায়ের মৃত্যুর 1 বছর হয়ে গেছে। একা একা সংসার চালানো আর তোকে সামলানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই আমি রাজিয়াকে বিয়ে করেছি। আজ থেকে রাজিয়াই তোর মা। না বাবা, আমার মা শুধু একজনই ছিলেন, যিনি আমাকে ছেড়ে চলে গেছেন। আমি অন্য কাউকে মা বলতে পারবো না। মুখ সামনে কথা বল শুভ। তোর ভালোর জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। রাজিয়াকে সম্মান না করলে তোর একদিনও এই ঘরে জায়গা হবে না। আহা গো, ছেলেটাকে কেন বকছেন? অবুঝ বাচ্চা তো, আপন মাকে হারিয়েছে, তাই হয়তো মানতে পারছে না। আমি ওকে নিজের গর্ভের ছেলের মতো ভালোবেসে বুকে টেনে নেব। দেখলে রাজিয়া, তুমি কত বড় মনের মানুষ। আর এই ছেলেটা এখনো বেদাবি করছে। নাও রাজিয়া, তোমার ছেলে রাতুলকে ভেতরে নিয়ে আসো। রাতল সোনা, আয় ভেতরে আয়, আজ থেকে এটাই তোর আসল ঘর। মা, এই পুরনো ঘরে আমরা থাকবো? এই ছেলেটা কে মা? দেখতে তো একদম নোংরা চোরের মতো। ওর নাম শুভ, আজ থেকে ও তোর বড় ভাই। কিন্তু মনে রাখবি রাতুল, এই ঘরেই তোর নিজের ঘর। বাবা, ও আমাকে নিয়ে তোমার সামনে এমন বাজে কথা বলছে, তুমি কিছু বলছো না কেন? ছোট বাচ্চা মানুষ, ও তো ভুল কিছু বলেনি। তুই নিজেকে নিয়ে এত অহংকার করিস কেন শুভ? যা, ভিতরে গিয়ে রাতুলের জামা কাপড়গুলো গুছিয়ে দে আর রুম দেখিয়ে দে। আমি কারো চাকর নই বাবা, আমি কেন ওর জামা কাপড় গোছাবো? আবার আমার মুখের উপর কথা। যা করতে বললাম সোজা গিয়ে কর, নাইলে 2 গালে থাপ্পড় পড়বে। শুভ চোখের পানি মুছতে মুছতে রাতুলের ব্যাগ নিয়ে রুমে এগিয়ে গেল। একদিন রাতের বেলা যখন শুভ বই পড়ছিল, ঠিক তখনই ধীর পায়ে রাজিয়া বেগম আসলেন। কিরে শুভ, একা একা কারেন্টের আলোয় এত পড়াশোনা কিসের? রাত 12টা বেজে গেছে, এখনো আলো জ্বালিয়ে রেখেছিস কেন? ঘরে কারেন্ট বিল কি তোর মা কবর থেকে উঠে এসে দেয়? মানে আন্টি, আপনি আমার মাকে তুলে কথা বলছেন কেন? তাছাড়া সামনে আমার স্কুলের বার্ষিক পরীক্ষা, আমাকে তো ফার্স্ট হতে হবে। বাবা বলেছে এবার ফার্স্ট হলে
আমাকে নতুন বই কিনে দেবে। হা, ফার্স্ট বয় হওয়ার শখ। আমার রাতুল সারাদিন টিভি দেখে, আর তুই পড়ে 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 ফার্স্ট হবি? তুই ফার্স্ট হলে আমার রাতুলের সম্মান কোথায় থাকবে? আন্টি, রাতুল তো পড়াশোনা একদমই করে না। ও পরীক্ষা দিলে তো ভালো করতে পারবে না। আমি তো কষ্ট করে পড়ছি, এতে আপনার রাগ হচ্ছে কেন? মুখে মুখে এত তর্ক! দাঁড়া, তোর পড়াশোনার ভূত আমি আজই মাথা থেকে নামাচ্ছি। আন্টি, আন্টি আপনি হাত ওভাবে ধরেছেন কেন? আপনার হাতে ওটা দিয়ে কি করবেন? আন্টি না, দয়া করে আমার কাছে আসবেন না। রান্নাঘর থেকে গরম চামচ নিয়ে এসে, এই নে, ফার্স্ট বয় হওয়ার শখ তোর না? আজ থেকে এমন ছ্যাঁকা দেব, জীবনের মতো হাত দিয়ে কলম ধরা ভুলে যাবি। আহা, মা গো, মরে গেলাম। আন্টি ছেড়ে দিন, আমার চামড়া পুড়ে যাচ্ছে। আন্টি দয়া করুন, আমি আর ফার্স্ট হব না। আমি আর পড়াশোনা করব না। কাঁদ আরো জোরে, চাচা। ঘরে কেউ নেই, তোর বাপও বাহিরে গেছে। যত চিৎকার করবি তত গরম ছ্যাঁকা দেব। আমার রাতুলকে টপকে তুই বড় পণ্ডিত হবি? এত বড় সাহস তোর? আমি আর কখনো ক্লাসে ফার্স্ট হব না আন্টি। আমাকে ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ ছেড়ে দেন, হাত পুড়ে যাচ্ছে মা। রাজিয়া বেগম চলে গেলে শুভ টেবিলে বসে মাকে মনে করে কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে যায়। পরদিন সকালে ফয়েজ শিকদার বসে খবরের কাগজ পড়ছেন। ঠিক তখনই শুভর কাছে যেয়ে, বাবা, বাবা দেখো, আন্টি গতকাল রাতে গরম চামচ দিয়ে আমার হাতে ছ্যাঁকা দিয়েছে। আমার হাতটা পুড়ে ফোসকা পড়ে গেছে বাবা, আমি সহ্য করতে পারছি না। রাজিয়া, এসব কি শুনছি? তুমি শুভর হাতে গরম চামচে ছ্যাঁকা দিয়েছ? ও মা গো, কি অলক্ষী ছেলে রে বাবা! নিজের সৎমাকে এভাবে বদনাম করতে তোর একটুও দয়া হলো না? আমি কাল রাতে ওকে পড়ালেখা ছেড়ে ঘুমাতে বলেছিলাম, আর ও রাগ করে রান্নাঘরের প্রদীপ নিজে নিজে হাত পুড়িয়ে এখন আমার নামে দোষ দিচ্ছে। হ্যাঁ বাবা, মা একদম সত্যি বলছে। শুভ ভাইয়া নিজেই প্রদীপে হাত দিয়ে পড়ালো আর বললো বাবাকে বলে মাকে বকা খাওয়াবে। রাতুল, তুই এত বড় মিথ্যা কথা বলছিস? আন্টি তোকে বানিয়ে বানিয়ে এসব বলতে শিখিয়েছে, তাই না? চুপ কর শুভ। রাজিয়া তোর জন্য দিনরাত কষ্ট করছে, আর তুই এত বড় মিথ্যাবাদী হয়ে গেলি। রাজিয়া যদি তোকে ছ্যাঁকা দিত তাহলে তারা মিথ্যা বলতো না। বাবা, আমি তো তোমাকেই বলছি, তুমি আমার বাবা না? তুমি আমার পোড়া হাতটা একবার চেয়ে দেখো বাবা, চামড়া খুলে আসছে আর খুব জ্বালাতন করছে। থাম তোর নাটক। রাজিয়ার মতো ভালো মহিলাকে তুই অপমান করছিস। রাজিয়া, আজ থেকে ওর খাওয়া দাওয়া বন্ধ, আর স্কুলে যাওয়াও বন্ধ করে দেবে। ঘরে বসে থাকবে আর সংসারে কাজ করবে। না না, স্কুল যাওয়া বন্ধ করলে তো সমাজ আমাদের দোষ দেবে। তবে হ্যাঁ, আজ থেকে ও প্রতিদিন সকালে উঠে রাতুলের জুতো পরিষ্কার করবে, ঘর ঝাড়ু দেবে, আর তারপর স্কুলে যাবে। আর না করলে ভাত পাবে না। বাবা, তুমি আমায় পড়ালেখা ছাড়িয়ে চাকর বানিয়ে দিচ্ছ। আমার আপন মা বেঁচে থাকলে কি তুমি আমার সাথে এমন খারাপ করতে পারতে? আবার মায়ের দোহাই, যে ছেলে সৎ মাকে সম্মান করতে জানে না সে ছেলে বাড়িতে বসে বসে আর গেলে খাবে না। রাজিয়া যা বলেছে সেটাই হবে। জুতো পরিষ্কার না করলে আর পরীক্ষা দিতে হবে না। শুভ পুরা হাত নিয়ে রান্না করতে করতে রুমে চলে যায়। দরজা আটকে দেয়, তারপর চিৎকার করে কান্না করে। একটু পরে রাজিয়া বেগম নাটকীয়ভাবে দরজা ধাক্কাচ্ছে। শুভ বাবা, দরজা খোল। আসো, তোমার হাতে মলম দিয়ে দিই। দরজা খোলো। আপনি আপনি কেন আসছেন? যখন হাত পুড়েছেন তখন এই নাটক কই ছিল? চলে যান, দরজা খুলবো না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রাগ দেখে রাজিয়া বেগম চলে যায়। পরের দিন সকালে, কিরে শুভ, বেলা 8টা বাজে, তুই এখনো বই নিয়ে বসে আছিস? তোকে না বলেছিলাম ঘর ঝাড়ু না দিলে আর রাতুলের জুতো পালিশ না করলে স্কুলে যেতে পারবি না? আন্টি, আর কিছুদিন পরেই তো নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা। আজ স্কুলে স্পেশাল ক্লাস আছে। আমাকে দ্রুত না বের হলে স্যার ক্লাসে ঢুকতে দেবেন না। স্কুলে গিয়ে বিরাট লাট সাহেব হবি নাকি রে তুই? কাজের কাজ কিছুই করবি না,
খালি বড় বড় কথা। রাতুল, এই রাতুল, শোন তো বাবা, কি হয়েছে মা? এত সকালে চেঁচামেচি করছো কেন? তোর শুভ ভাইয়াকে কাজের ভয়ে তোকে আর আমাকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুলে পালিয়ে যেতে চাইছে। তুই একটু কাজগুলো গুছিয়ে দে তো। ভাইয়া, তুমি ফার্স্ট বয় হয়ে কি করবে? শেষ পর্যন্ত তো বাপের টাকা আমিই পাবো। কাজের লোক তো তোমাকেই হতে হবে। দাও, জুতো দুটো আমি পালিশ করে দিচ্ছি, তবে বিনিময়ে তোর আজকের টিফিনের টাকাটা আমাকে দিতে হবে। ঠিক আছে রাতুল, টিফিনের টাকা তোকেই দেব, কিন্তু আন্টি আমাকে একটু দ্রুত যেতে দিন। যা যা, ভাগ এখান থেকে। কিন্তু মনে রাখবি, পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে ঘর পরিষ্কার না করলে রাতে এক দানা ভাতও পাবি না। স্কুলে ক্লাসরুমে শুভ, তুমি গত দুদিন পড়া পড়নি, আজকে পড়া ধরেছি, আজও চুপ করে আছো কেন? ক্লাসে মন কোথায় থাকে তোমার? স্যার, আমি দুঃখিত, বাড়িতে একটু ঝামেলার জন্য পড়তে পারিনি। কোনো অজুহাত শুনবো না। কালো হোমওয়ার্ক জমা দেওনি, হাত বাড়াও। এমন ঢেলেমি আমি সহ্য করব না। স্যার শুভকে বেত দিয়ে সশব্দে মারলেন। না, এভাবে চলতে দেওয়া যায় না। আন্টি চাই আমি পড়ালেখা ছেড়ে দেই, যাতে রাতুল আমার চেয়ে এগিয়ে যায়। কিন্তু মায়ের মৃত্যুর আগে দেওয়া শেষ কথাটা আমাকে রাখতেই হবে। আমাকে যে কোনো মূল্যে এই পরীক্ষায় ভালো করতেই হবে। বাড়িতে গেলে আন্টি আর রাতুল আমাকে এক মুহূর্তের জন্যেও শান্তির মুখ দেখতে দেবে না। বই হাত দিলেই 1000টা কাজ ধরিয়ে দেবে। তার চেয়ে বরং প্রতিদিন স্কুলের ক্লাস শেষ হলে স্কুলে 1 ঘন্টা অতিরিক্ত বসে পড়া শেষ করে বাড়ি ফিরব। স্কুলের টিফিনের বিরতিতে কি রে শুভ, তুই টিফিন খাচ্ছিস না কেন? আর বাকি সবাই যখন খেলতে যাচ্ছে তুই একা একা ক্লাসরুমে বসে খাতা উল্টাচ্ছিস কেন? আমার খিদে নেই রে, সামনেই বার্ষিক পরীক্ষা, পড়া অনেক বাকি, তাই ভাবলাম টিফিনের এই সময়টা কাজে লাগাই। তোরা খেয়াল গে, আমি একটু পরেই শেষ করব। কয়েকদিন পর রাত 11টায় জামশেদ শিকদারের প্রবেশ। শুভ, তুই কি ঘুমিয়ে পড়েছিস নাকি রে? না বাবা, শুয়েছিলাম। বলো, কিছু বলবে? রাজিয়া আমাকে বলেছিল তুই নাকি ইদানিং একদম পড়ালেখা করিস না, সারাদিন টোটো করে ঘুরে বেড়াস আর রাতে এসে ঘুমিয়ে পড়িস। কথাটা কি সত্যি? বাবা, তুমি তো জানো আমি মন দিয়ে চেষ্টা করি। দেখ শুভ, তুই আমার বড় ছেলে, তোর মায়ের স্মৃতি বলতে শুধু তুই আছিস। রাজিয়া যাই বলো, তবে কিন্তু পরীক্ষায় পাশ করতেই হবে। সংসারের পেছনে অনেক খরচ হচ্ছে, তুই না পড়লে আমার নাম ডুববে। মন দিয়ে পরীক্ষাটা দিস, বুঝলি? আমি আমার সাধ্য মতো সবটা উজাড় করে দেব বাবা, তুমি শুধু আমার উপর বিশ্বাসটুকু হারিও না। পরীক্ষার শেষের 10 দিন পর স্কুলের ফলাফল ঘোষণার দিন। শান্ত হও সবাই। আজ নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে। এ বছরে যে সর্বোচ্চ নম্বর পেয়েছে, প্রথম স্থান অধিকার করেছে, সে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। শুভ শিকদার, সামনে এসো। আমি প্রথম হয়েছি স্যার। হ্যাঁ শুভ, তুমি গণিত আর বিজ্ঞানে 100তে 98 পেয়ে পুরো স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছো। তোমার কঠোর পরিশ্রম আজ প্রমাণ করে দিল যে তুমি কতটা মেধাবী। এই নাও তোমার রেজাল্ট কার্ড। ধন্যবাদ স্যার, আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে স্যার। ফলাফল নিয়ে বাড়িতে প্রবেশের পর বাবা দেখো, আমি নবম শ্রেণীর পরীক্ষায় পুরো স্কুলে ফার্স্ট হয়েছি, সব বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছি। কি, এই অলক্ষী ছেলেটা সব কাজ করে সারাদিন মার খেয়েও ফার্স্ট হয়ে গেল, আর আমার রাতুল টেনে টুনে কোনো মতো পাশ করলো? না, এ কিছুতেই হতে পারে না। বাহ শুভ, তুই তো সত্যি সত্যি আমার মুখ উজ্জ্বল করলি। রাজিয়া, দেখলে আমার ছেলেটা কিন্তু ঠিকই পাশ করে দেখালো। তা তো দেখতেই পাচ্ছি, তবে পরীক্ষার খাতায় ভালো করলেই মানুষ হওয়া যায় না, আদব কায়দাও শিখতে হয়। ও যেন বেশি মাথায় না ওঠে, সেটা খেয়াল রাখবেন। কয়েকদিন পর অফিসে কাজ থাকায় জামশেদ শিকদার শহরের বাইরে গেছেন। শোন রাতুল, তোর বাপ শহরে গেছে 3 দিনের জন্য। এই 3 দিন এই অপয়া শুভকে আমি বোঝাবো কার সাথে লাগতে এসেছে। হ্যাঁ মা, ও স্কুলে ফার্স্টে খুব অহংকার দেখাচ্ছে,
আমাকে নিয়ে শোয়ে হাসাহাসি করছে যে বড় ভাই ফার্স্ট আর ছোট ভাই পেছনের সারিতে। আন্টি, সকাল থেকে আমি ঘর ঝাড়ু দিয়েছি, থালা বাসন মেজেছি। আমাকে এখন একটু ভাত দেবেন? গতকাল রাত থেকে পেটে কিছু পড়েনি। ভাত? তোর বাপে বাড়িতে চাল কিনে রেখে গেছে যে তোকে বসে বসে গিলতে দেব? পরীক্ষায় ফার্স্ট হয়েছিস তো এখন এই রেজাল্ট কাগজে ভাত বানিয়ে খা। আন্টি, এমন বলবেন না। পেটে খুব যন্ত্রণায় মোচড় দিচ্ছে। অন্তত দুটো ডাল ভাত দিন। বেশি খিদে পেয়েছে না? এই নে, একদম ভাতের পাতে হাত দিবি না। তুইও 3 দিন উপোস থাকবি। এটাই তোর ফার্স্ট হওয়ার শাস্তি। চল সর এখান থেকে, তুই আমাদের নোংরা করবি না। মা, আমাকে আপেল কেটে দাও তো, আমি একটু টিভি দেখবো। শোন শুভ, রাজিয়া বেগমের সাথে চালাকি করার পরিণতি খুব খারাপ হয়। তোর বাপে ফিরে এলে যদি একটা কথা বাড়িয়ে বলিস তবে তোর লেখাপড়া চিরতরে বন্ধ হয়ে দেওয়ার হবে। মা, তুমি যেখানেই থাকো আমাকে শক্তি দাও মা। আমি এই অত্যাচার সহ্য করব, কিন্তু আমি হার মানব না। আমি বড় হবই। জামশেদ শিকদার 3 দিন পর বাড়ি ফিরেছেন। বাবা, তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি ব্যাপার শুভ, তোর মুখটা এত শুকিয়ে গেছে কেন? শরীর খারাপ নাকি? আরে না না, শরীর খারাপ হতে যাবে কেন? আপনার ছেলে দিনরাত লেখাপড়া করছে তো, তাই চেহারা একটু রোদে শুকিয়েছে। আমি তো ওকে প্রতিদিন দুধ ডিম খাইয়ে যত্ন করে রেখেছি। বাবা, আমি ক্লাস 10-এ উঠেছি। নতুন ক্লাসে ভর্তি হতে কিছু টাকা লাগবে। স্যার বলেছেন এই সপ্তাহের মধ্যেই টাকা জমা দিতে হবে। টাকা? আবার টাকা? এই তো সেদিন না তোকে ক্লাসের ফি আর জামা কাপড় কিনে দিলাম, আর তো টাকা আমি কোথা থেকে পাবো? সেটাই তো বলছি, রাতুলের তো কোচিংয়ে ফি দিতে হবে। শুভ তো স্কুলে ফার্স্ট হয়েছে, ও একটু স্যারের পা ধরে বললেই তো ফ্রিতে ভর্তি করিয়ে নেয়। বেহুদাই ঘরের টাকা নষ্ট করার কি দরকার? বাবা, অন্য সব ছেলেমেয়েরা তো বাবাকে বলেই বই খাতার টাকা নেয়। তুমি যদি আমার ভর্তির 3,000 টাকা না দাও তবে আমার নাম যে স্কুল থেকে কাটা যাবে। এই নে 3,000 টাকা, আর খবরদার আগামী 6 মাসের মধ্যে আমার কাছে একটা টাকাও চাইতে আসবে না। রাজিয়া, আমার চা দাও তো। শুভ স্কুলে গিয়ে ক্লাস 10-এ ভর্তি শেষ করে বারান্দায় দাঁড়িয়ে বই হাতে নিয়ে দেখছে। যাক, কষ্ট করে হলেও ভর্তি হতে পারলাম। এবার আমাকে আরো মনোযোগ দিয়ে পড়তে হবে। রাজিয়া আন্টি যতই চেষ্টা করুক আমার পড়ালেখা কেউ থামাতে পারবে না। এমন সময় দামি গাড়ি থেকে নেমে স্কুলে প্রবেশ করলেন ফাইজা চৌধুরী, শহরের এক প্রভাবশালী ব্যবসায়ীর একমাত্র অহংকারী মেয়ে। ইস, এই স্কুলে কত নোংরা ছেলেপুলেও পড়ে। এই ছেলে, তুই রাস্তার এক পাশে সরে দাঁড়াতে পারিস না? চোখে দেখিস না নাকি? আমি তো রাস্তার এক পাশেই দাঁড়িয়ে আছি, পুরো বারান্দা তো খালি আছে। তুমি পাশ দিয়ে চলে গেলেই পারো। তুমি না, ম্যাডাম বলবি। তুই জানিস আমি কে? আমি ফাইজা চৌধুরী। আমার বাবা এই স্কুলের পরিচালনা প্রধান সভাপতি। তোদের মতো ফকিরের ব্যাটাদের জন্য আমার হাঁটার রাস্তা আটকাবে এত সাহস? এই স্কুলে ধনী আর গরিব সবাই ছাত্রছাত্রী। তোমার বাবা সভাপতি হতে পারেন, কিন্তু এখানে অহংকার দেখানোর কিছু নেই। আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি। ও, আবার মুখের ওপর যুক্তি দেখানো হচ্ছে? তোদের মতো ফালতু পোশাক পরা ছেলেদের চেহারা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। জুতোর মোছার যোগ্যতাও নেই তোর। মুখ সামলে কথা বলুন ফাইজা চৌধুরী। জামা কাপড় পুরনো হতে পারে, কিন্তু আমি কারো করুণায় চলি না। পড়ালেখা করতে এসেছি, আপনার অহংকার সহ্য করতে আসিনি। বাহ, এক থার্ড ক্লাস ছেলের মুখে এত বড় বড় কথা। তোর মতো ছোট লোকের তো এই স্কুলে পড়ারই যোগ্যতা নেই। কত টাকা দিয়ে ভর্তি হয়েছিস রে তুই? এই তো সামান্য কয়েকটা টাকা। ফাইজা রেগে গিয়ে শুভর হাত থেকে নতুন বইগুলো কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিল। ফাইজা, আমার বই চুরি ফেললে কেন? এগুলো আমার কষ্টের টাকার বই কিনা। কষ্টের টাকা? তোদের মতো ভিক্ষুকদের টাকা আবার কষ্টের হয় নাকি? তোদের তো পড়ালেখা সাজে না। যা, মাটি থেকে বইগুলো কুড়িয়ে নে,
আমার জুতো ছুঁয়ে মাপ চাইলে তোকে ছেড়ে দেব, নইলে আজই তোকে স্কুল থেকে বের করে দেব। আমি কোনো ভুল করিনি, তাই মাফ চাওয়ার প্রশ্নই ওঠে না। আর স্কুল থেকে বের করার হুমকি আমাকে দেবে না। মেধা দিয়ে এখানে টিকে আছি, কারো দয়াই নয়। তুই আমাকে চিনিস না। ফাইজা চৌধুরীকে যে অপমান করে তাকে আমি ধুলোয় মিশিয়ে দিই। দেখে নিস এই অপমানের বদলা আমি কিভাবে নিই। বাড়ি ফেরার পর শুভ শান্ত মনে বই গোছাচ্ছে, কিন্তু মনের ভেতরে ফাইজার অপমানের ক্ষত শুকায়নি। আজ ফাইজা চৌধুরী আমাকে ছোট লোক বলে অপমান করলো, শুধু আমি গরিব বলে। একদিন আমি এই শহরের এমন এক জায়গায় পৌঁছাবো যেখানে দাঁড়ালে এই ফাইজা চৌধুরীর মতো অহংকারী মানুষগুলোকেও আমার দিকে মাথা নিচু করে তাকাতে হবে। এমন সময় ঘরে রাজিয়া বেগম ও রাতুল ঢোকে। কিরে শুভ, শুনেছি আজ স্কুলে কোনো বড় লোকের মেয়ের সাথে লেগেছিলে। তুই কি আমাদের সবাইকে জেলে পাঠাবি নাকি রে? হ্যাঁ ভাইয়া, ফাইজা চৌধুরী তো আমাদের শহরের সেরা কোটিপতির মেয়ে, ওর সাথে লাগতে গেলে কেন? তুই তো সত্যি একটা বেয়াদব। আমি কারোর সাথে নিজে থেকে ঝগড়া করিনি। ও আমার বই ফেলে দিয়েছিল আর বাবা মাকে নিয়ে অপমান করেছিল। ও একদম ঠিকই করেছে। তোর মতো অলক্ষীকে তো লাথি মেরে বের করে দেওয়া উচিত। শোন, কাল সকালে তুই ফাইজার কাছে গিয়ে মাপ চাইবি, নইলে কিন্তু তোর বাপে জানলে তোকে পিটিয়ে চামড়া তুলে ফেলবে। আমি মরে গেলেও ওই অহংকারী মেয়ের কাছে গিয়ে ক্ষমা চাইব না আন্টি। অন্যায়ের কাছে মাথা নত করা আমার মা আমাকে শেখায়নি। এত বড় সাহস! দাঁড়া, তোর বাপের রাতে আসুক, তোকে আজ বাড়ি থেকে তাড়াবো। তাড়িয়ে দাও আন্টি, কিন্তু আমি এই অপমানের জবাব পড়ালেখা দিয়েই দেব। ফাইজা চৌধুরী আর রাজিয়া বেগম, তোমাদের দুজনকে একদিন আমার সাফল্য দিয়ে জবাব দেব। শুভ, তোকে স্কুলে পাঠিয়েছি পড়ালেখা করতে নাকি বড় লোকদের মেয়েদের সাথে ঝগড়া করতে? ফায়দা চৌধুরীর বাবা কাল রাতে আমাকে ফোন করে কি অপমানটা না করলো। বাবা, তুমি আমার কথাটা অন্তত একবার শোনো। ও নিজে এসে আমার বই ফেলে দিয়েছে আর আমাকে ছোট লোক বলে অপমান করেছে। আমি শুধু তার প্রতিবাদ করেছি। তুই প্রতিবাদ করার কে? ও যার মেয়ে, ওর বাবার এক কথায় আমাদের এই সংসার রাস্তায় বসে যাবে। মেয়েদের থেকে 100 হাত দূরে থাকবি, স্কুল যাবি, শান্ত হয়ে পড়ালেখা করবি আর সোজা বাড়ি ফিরবি। কোনো আড্ডা বা তর্কে যেন আর না দেখি। সেটাই তো বলছি, এই অপয়া ছেলেটাকে যেখানেই যায় সেখানেই বিপদ ডেকে আনে। ও তো চায় আমাদের পথে বসাতে, বলে রুম থেকে বের হয়ে যায়। পরের দিন সকালে হেড স্যারের রুম। শুভ, ফাইজা এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির মেয়ে। ওর বাবার অনুদানে এই স্কুল চলে। তোমাকে ওর কাছে ক্ষমা চাইতেই হবে, নইলে আমি বাধ্য হব তোমাকে স্কুল থেকে বের করে দিতে। স্যার, আমার কোনো ভুল ছিল না। আমি কিভাবে ক্ষমা চাইব? আমার যে পড়ালেখা করা খুব দরকার স্যার। আমি কিছু শুনতে চাই না শুভ, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে অহংকার বাদ দাও। ফাইজা, তুমি ভেতরে আসো। কি হলো শুভ শিকদার, তোমার সেই বড় বড় কথাগুলো এখন কোথায় গেল? আমি দুঃখিত ফাইজা চৌধুরী, আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিন। বাহ, এই তো সোনা ছেলের মতো কাজ করেছো। মনে রাখবি, জুতোর স্থান সব সময় পায়ের নিচেই থাকে। বলেই হনহন করে বের হয়ে গেল। ওই ঘটনার পর থেকে শুভ নিজেকে পুরোপুরি গুটিয়ে নিল। ক্লাসে সে কারোর দিকে তাকাতো না, ফাইজার দিকে তো ভুলেও না, শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ থাকতো। অপমানটা আমি হাসি মুখে সহ্য করে নিলাম, কারণ আমার লক্ষ্য অনেক বড়। আমাকে এসএসসি পরীক্ষায় যেভাবেই হোক সেরা হতেই হবে। সামনের প্রথম সাময়িক এক্সাম তো প্রথম হয়ে ছাড়বো, দেখে নিব তাকে। দেখতে দেখতে পরীক্ষা ও শেষ। কয়েকদিন পর ক্লাসরুমে পরীক্ষার খাতা দেওয়া হচ্ছে। প্রতিবারের মতো এবারও পরীক্ষায় পুরো স্কুলের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে শুভ শিকদার, আর ফাইজা চৌধুরী হয়েছে দ্বিতীয়। শুভ, তোমার খাতাটা নিয়ে যাও। কি, এই ফকিরের ব্যাটা আবারও আমাকে টপকে ফার্স্ট হয়ে গেল? আমি এত দামি টিউটর রেখে পড়েও ওর পেছনে। হারো আমার দিকে একবার তাকিয়ে দেখার সাহসও করে নাই। টিফিনের সময় ফাইজা শুভর বেঞ্চের সামনে এসে দাঁড়ালো।
হাই শুভ, তুমি তো সত্যি দারুণ পড়ালেখা করো। শোনো না, আগের সব ঝগড়া কি আমরা ভুলে যেতে পারি না? আমরা কি ফ্রেন্ড হতে পারি? ক্ষমা তো চেয়েছি ফাইজা চৌধুরী, আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ার কোনো ইচ্ছা আমার নেই। আমাকে একটু পড়তে দিন। তুমি আমাকে ইগনোর করছো শুভ? এই শহরের সব ছেলে আমার সাথে কথা বলার জন্য লাইন দেয়, আর তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিচ্ছ? আমি বাকি ছেলেদের মতো নই। আমার ক্লাসে প্রথম হওয়া দরকার। কারোর সাথে বন্ধুত্ব করার সময় আমার নেই। আপনি আসতে পারেন। নিজের বেঞ্চে ফিরে গিয়ে ফাইজা রাগী ফুঁসতে লাগলো। কত বড় সাহস এই শুভর! আমাকে অপমান করলো, আবার আমার দেওয়া বন্ধুত্বের প্রস্তাবও ফিরিয়ে দিল। এত বড় অহংকার তোর! দাঁড়াও শুভ শিকদার, এবার তোকে এক খেলায় নামাবো, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা তুই পাবি না। পরের দিন স্কুলে ফাইজা তার পরিকল্পনা শুরু করলো। শুভ, শোনো না, কালকের জন্য আই অ্যাম রিয়েলি সরি। আসলে আমি বুঝতে পারিনি তুমি খুব সৎ আর ভালো ছেলে। আমি সত্যিই তোমার সাহায্য চাই। গণিতের এই কঠিন চ্যাপ্টারটা আমাকে একটু বুঝিয়ে দেবে প্লিজ? আপনি তো অন্য টিউটরের কাছে পড়েন, আমাকে কেন বলছেন? তারা তোমার মতো এত সুন্দর করে বোঝাতে পারে না শুভ। প্লিজ একটা সাহায্য করো। আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না, প্রমিস। ঠিক আছে, কোনো পড়া আটকে গেলে আমি বুঝিয়ে দেব। তবে শুধু পড়ালেখার কথাই হবে, অন্য কিছু নয়। একদম তাই শুভ, পড়ালেখা দিয়েই শুরু হোক। মনে মনে, আগে তোকে আমার প্রেমের ফাঁদে ফেলবই, তোকে পুরোপুরি আমার উপর নির্ভরশীল করব, আর তারপর ঠিক পরীক্ষার আগে তোকে ধোঁকা দিয়ে ধ্বংস করে দেব। এটাই হবে ফাইজা চৌধুরীর আসল প্রতিশোধ। ঠিক আছে ফাইজা, কাল থেকে আমরা একসাথে লাইব্রেরিতে বসে একসাথে পড়া রিভিশন দেব। স্কুলের শান্ত লাইব্রেরি, চারপাশ একদম নীরব। শুভ এক কোণে বসে গভীর মনোযোগ দিয়ে গণিতের একটা কঠিন অধ্যায় সমাধান করছে। এই সূত্রটা প্রয়োগ করলে উত্তরটা সহজে মিলে যায়। পরীক্ষার আগে এই অধ্যায়টা বারবার রিভিশন দিতে হবে। হঠাৎ মিষ্টি সুবাস ছড়িয়ে শুভর একদম পাশে চেয়ার টেনে বসলো ফাইজা। হাই শুভ, লাইব্রেরিতে একাই পড়াশোনা করছো? আমাকে দেখে আবার চমকে গেলে নাকি? ফাইজা, আপনি এখানে? লাইব্রেরিতে তো এত জোরে কথা বলা বারণ। কিছু দরকার ছিল? ওহ শুভ, তুমি এত আপনি আপনি করো কেন বলো তো? আমরা তো এখন ফ্রেন্ডস, আমাকে তুমি করে বলবে। আর হ্যাঁ, দরকার তো অবশ্যই আছে। গণিতের এই উপপাদ্যটা আমাকে একটু বুঝিয়ে দেবে না? ঠিক আছে, খাতাটা এদিকে দিন। দেখুন, প্রথমে এই কোণ দুটোকে সমান ধরে এগোতে হবে। শুভ, তুমি যখন মনোযোগ দিয়ে কোনো কিছু বোঝাও না, তোমাকে দেখতে বেশ দারুণ লাগে। তোমার চোখ দুটো কিন্তু সত্যি খুব সুন্দর। ফাইজা, এসব কি বলছেন? আমরা তো এখানে পড়াশোনা করতে এসেছি। পড়া ছেড়ে অন্য কথা বলছেন কেন? অঙ্ক তো প্রতিদিন ক্লাসেও করি, বাসার গৃহশিক্ষকের কাছেও করি। সবসময় শুধু পড়াশোনা নিয়ে থাকলে তো আর মাথা জ্যাম হয়ে যাবে। চলো না, আজ আমরা একটু বাহিরে যাই, কোথাও ঘুরে আসি, একটু আড্ডা দিই। বাইরে যাব? আড্ডা দেব? না না, অসম্ভব। আমি কোনো আড্ডায় যাব না। বাড়িতে আন্টি আর বাবা জানতে পারলে আমাকে মেরে চামড়া তুলে ফেলবে। তাছাড়া সামনেই ফাইনাল পরীক্ষা। ও, তো তুমি আমার সাথে যাবে না? ঠিক আছে শুভ, তাহলে শোনো, আমি এখনই হেড স্যারের রুমে গিয়ে চিৎকার করে বলবো তুমি লাইব্রেরিতে আমার সাথে বেয়াদবি করার চেষ্টা করেছো। ফাইজা, এসব কি বলছেন আপনি? আমি তো আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। মিথ্যা অপবাদ দেবেন না প্লিজ। আমি জানি তুমি কিচ্ছু করনি, কিন্তু হেড স্যার বা তোমার বাবা কার কথা বিশ্বাস করবে বলো তো? স্কুলের সভাপতির বিয়ের কথা, নাকি এক গরিব ঘরের ছেলের কথা? এখনো সময় আছে শুভ, সোজা আমার সাথে বাইরে চলো। শুধু একটু ঘুরবো, কথা দেব কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, চলুন, কিন্তু বেশি দেরি করা যাবে না।
আমাকে দ্রুত বাড়ি ফিরতে হবে। স্কুলের পেছনে গেট দিয়ে বের হয়ে ফাইজা দামি প্রাইভেট কারে উঠল শুভ। গাড়ি থামলো শহরের এক বিশাল পার্কের লেকের পাড়ে। গাড়ি থেকে নামলো ফাইজা। ফাইজাস পরা নীল রঙের একটা সুতি কামিজ, খোলা চুল হালকা বাতাসে উঠছে। রোদের আলোয় ওকে অপূর্ব সুন্দর দেখাচ্ছে। গাড়ির দরজা খুলে নেমে ফাইজার দিকে তাকাতেই থমকে গেল। চোখ দুটো স্থির হয়ে গেল ফাইজার দিকে। এ যেন এক অন্য ফাইজা। স্কুলে যাকে সবসময় অহংকারী, রাগী আর উদ্ধত দেখেছি, তাকে আজ এই নীল কামিজে এত মিষ্টি লাগছে কেন? বাতাসে চুলগুলো যখন উঠছে, মনে হচ্ছে কোনো স্বপ্নের রাজকন্যা যেন সামনে দাঁড়িয়ে আছে। কাজ হয়েছে। ফকিরের ব্যাটা আমার রূপ দেখে একদম ফিদা হয়ে গেছে। যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। কি হলো শুভ, এভাবে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমাকে কি খুব খারাপ দেখতে? না, মানে আপনাকে নীল কামিজে খুব সুন্দর লাগছে। আমি আগে কখনো আপনাকে এভাবে দেখিনি তো, তাই। থ্যাংক ইউ শুভ। তুমি পাশে থাকলে আমার নিজেকে আরো বেশি সুন্দর মনে হয়। চলো লেকের পাড়ে বসে দুজনে আইসক্রিম খাই আর গল্প করি। ফাইজার হাতের নরম স্পর্শে বুকটা দুরু দুরু করে কাঁপতে লাগলো। সে বুঝতে পারল না যে এই সুন্দর রূপ আর মিষ্টি হাসির আড়ালে ফাইজা তাকে ধ্বংস করার বিষাক্ত চক্রান্ত সাজাচ্ছে। শুভ নিজের ঘরে টেবিলের সামনে বসে আছে। সামনে বই খোলা, কিন্তু মন বইয়ের পাতায় নেই। চোখের সামনে কেবল ঘুরে বেড়াচ্ছে নীল কামিজ পরা ফাইজার মিষ্টি মুখ আর বাতাসে উড়ে যাওয়া খোলা চুল। বইয়ের পাতায় হাত বুলিয়ে ফাইজা, মেয়েটা দেখতে এত সুন্দর, আগে কেন আমি ওকে এত ভুল বুঝলাম? ও তো আসলেও অনেক ভালো। আমার হাত ধরে যখন লেকের পাড়ে হাঁটছিল, বুকের ভেতরে কেমন যেন অদ্ভুত একটা অনুভূতির সৃষ্টি হয়েছিল। পরের দিন সকালে শুভ তড়িঘড়ি করে স্কুলে গেল। অন্যদিন সে ক্লাসরুমে বসে পড়ে, কিন্তু আজ সে স্কুলে গেটে দাঁড়িয়ে শুধু ফাইজার জন্য অপেক্ষা করছে। কি রে শুভ, তুই ক্লাসে না ঢুকে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ক্লাস শুরুতে চললে তো। তুই ভেতরে যা, আমি একটু পর আসছি। আজ একটু জরুরি কাজ আছে। ফাইজা গাড়ি থেকে নেমে গেট দিয়ে ঢুকলো। শুভকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁটে কোণে শয়তানি হাসি ফুটল। হাই শুভ, আমার জন্য অপেক্ষা করছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ ফাইজা, তুমি না এলে ক্লাসে ঢুকতে ভালো লাগছিল না। আজ টিফিনের পর আবার লেকের পাড়ে যাবে? বাহ, পাখি তো একদম খাঁচায় বন্দি হয়ে গেছে। অবশ্যই যাব শুভ। তুমি বললে কি আমি না করতে পারি? ওই দিন শুভ টিফিনের পর আর ক্লাসে ফিরল না। ফাইজার সাথে পুরো বিকেল ঘুরে বেড়ালো। পড়ালেখা ছেড়ে ফাইজার মায়া জালে হাবুডুবু খেতে লাগলো শুভ। সন্ধ্যায় বাড়ি ফেরার পর কী রে শুভ, এত রাতে করে বাড়ি ফেলে কেন? স্কুল তো ছুটি হয়েছে সেই দিনটায়। সারাদিন কোথায় ছিলে তুই, বল? বাবা, ওই একটু বন্ধুদের সাথে লাইব্রেরিতে ছিলাম, পড়ালেখা করছিলাম। মিথ্যা কথা বলবি না। তোর ক্লাস টিচার আমাকে ফোন করেছিল, তুই টিফিনের পর স্কুলে ছিলি না। পড়ালেখার নাম করে বাইরের ছেলেদের সাথে আড্ডা দেওয়া শুরু করেছিস, তাই না? হাতে পাখা গজিয়ে গেছে নাকি? আমি তো আগেই বলেছিলাম, ছেলে দিন দিন বিগড়ে যাচ্ছে। এর মাথায় এখন বড়লোকে হওয়া লেগেছে। ঘরে ভাত খাবে না, কিন্তু বাইরে গিয়ে টাকা ওড়াবে। আন্টি, আমি কোনো বাজে কাজ করিনি, সত্যি বলছি বাবা। আমি কোনো খারাপ আড্ডায় যাইনি। চুপ কর। কাল থেকে যদি আবার স্কুল ফাঁকি দেওয়ার কথা শুনি, তবে তার পা দুটো আমি ভেঙে রেখে দেব। ঘরে গিয়ে পড়তে বস। বাবার বকে কি শুভ ঘরে গেল ঠিকই, কিন্তু রাতে এক পাতাও পড়তে পারল না। ঘুমানোর আগ পর্যন্ত শুধু ফাইজার দেওয়া উপহার আর ওর মিষ্টি কথাই ভাবতে লাগলো। দেখতে দেখতে টেস্ট পরীক্ষা দিন চলে এলো। শুভ আগে যেখানে রাত জেগে পড়তো, সেখানে সে সময় কাটায় ফাইজার আর তার ভাবনায়। পরীক্ষার হলে বসে শুভ কিছুই মনে করতে পারছিল না। টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। আজ টেস্ট পরীক্ষার রেজাল্ট দিচ্ছি, কিন্তু আমি চরম হতাশ। যে ছেলেটি সবসময় পুরো স্কুলে ফার্স্ট হতো, সেই শুভ শিকদার এবার কোনো মতে টেনে টুনে পাশ করেছে। প্রতিটি বিষয়ে মাত্র 5 নম্বর পেয়েছে শুভ। তোমার এই দশা কেন? না না, তোমার থেকে এই আশা করিনি শুভ।
স্যার, আমার ভুল হয়ে গেছে। ভুল নয় শুভ, তুমি নিজের পায়ে নিচে কুড়াল মেরেছো। সামনে ফাইনাল এসএসসি পরীক্ষা, আর তোমার এই অবস্থা। এভাবে চলে তো তুমি ফেল করবে। কাল তোমার বাবাকে স্কুলে নিয়ে আসবে। ফাইজা নিজের বেঞ্চে বসে শুভকে শিক্ষকের বকা খেতে দেখে মনে মনে বিষাদ আনন্দ পেল। চমৎকার শুভ শিকদার, তোমার পড়ালেখা 12টা বাজানো শেষ। এবার তোকে পুরোপুরি পথের বসানোর পালা। বুঝবি আমার সাথে তর্কে লাগার ফল কত ভয়ঙ্কর। বাড়ি পৌঁছানো মাত্রই শিক্ষক ফোন করে সব ঘটনা জামশেদ শিকদারকে জানিয়ে দিলেন। খবর শুনে জামশেদ শিকদার রাগে অন্ধ হয়ে গেলেন। শয়তান, অলক্ষী, তোকে এত টাকা দিয়ে স্কুলে পড়াচ্ছি ফেল করার জন্য, তুই টেনে টেনে পাস করছিস, আমার নাম ডুবে দিলি তুই। বাবা, আমাকে মেনো না বাবা, এবার ভুল হয়ে গেছে। আমি এসএসসিতে ঠিকই ভালো করব। আমাকে ক্ষমা করে দাও বাবা। তোকে মার তো আমার হাত নোংরা হবে। তুই একটা কুলাঙ্গার, তোর মতো কুলাঙ্গারকে আমার ঘরে স্থান দেওয়াটাই ভুল হয়েছে। তোর মৃত মাও হয়তো উপর থেকে তোর এই অপকর্ম দেখে লজ্জা পাচ্ছে। তা তো বলবেই, নিজের পেট থেকে বের হওয়া ছেলে তো স্বভাবে যাবে কোথায়। এর মায়ের ভেতরেও কোনো গুণ ছিল না, আর ছেলে হয়েছে একদম নর্দমার ময়লা। আন্টি, আমার মৃত মাকে নিয়ে বাজে কথা বলবেন না। মুখ সামলে কথা বল শুভ, তোর সে একদম ঠিক বলেছে। তুই একটা অপয়া, আজ থেকে তোর হাত খরচ 1 টাকাও দেব না। আর যদি পরীক্ষা ফেল করিস তবে তোকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেব। জামশেদ শিকদার সেখান থেকে চলে যাওয়ার পর রাজিয়া বেগম শুভর কাছে এলো। কিরে ফার্স্ট বয়, তেজ কোথায় গেল এখন? তোকে আমি আগেই বলেছিলাম না যে তোর ডানা আমি সেটে দেব। এখন দেখ, তোর বাপেও তোকে কুকুরের মতো ঘৃণা করে। আজ রাতে তোকে এক ফোঁটাও খাবারও দেব না। যা নিজের ঘরে গিয়ে কাঁদ। ভাইয়া, তুমি না ফার্স্ট হতে, এখন তো লাস্ট বেঞ্চের ছেলেও তোমার চেয়ে বেশি নম্বর পেয়েছে। একদম মাটির সাথে মিশে গেছো তুমি। লজ্জা লাগে না তোমার? আমি তো লজ্জায় মরে যেতাম। ছি। মা, আমি তো চেয়েছিলাম অনেক বড় হতে, কিন্তু আমি কোন মায়ায় জড়িয়ে গেলাম। ফাইজা কি তবে সত্যি আমাকে ভালোবাসে, নাকি সবটাই ছক? আমি এখন কোথায় যাব মা? রাহুল কান্না করে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজের নিজম ঘরে একা দাঁড়িয়ে আছে শুভ। চোখের পানি মুছে সে একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। না, এভাবে নিজেকে শেষ হতে দেওয়া যাবে না। বাবা আমাকে ভুল বুঝছে, ক্লাসের স্যাররা আমাকে বকছে, কিন্তু ফাইজা তো আমাকে সত্যিই ভালোবাসে। ও আমাকে নীল কামিজ পরে হাত ধরে বলেছিল আমি ওর কাছে বিশেষ একজন। সামনে এসএসসি পরীক্ষা, তার আগে আমাকে আমার মনের সব আবেগ ফাইজাকে বলে দিতে হবে। পরদিন স্কুলের শেষ সময়ের মাঠের এক কোণে কৃষ্ণচূড়া গাছের নিচে ফাইজার জন্য অপেক্ষা করছে শুভ। আজ আমি ওকে সব বলবো। একটা লাল গোলাপ আর একটা চিঠি এনেছি। ফাইজা যদি একবার বলে সে আমাকে ভালোবাসে, তবে আমি দ্বিগুণ শক্তিতে মন দিয়ে পড়াশোনা করে পরীক্ষায় সেরা হয়ে দেখাবো। ফাইজা তার বন্ধুদের দল নিয়ে হাসতে হাসতে কৃষ্ণচূড়া গাছের দিকে হেঁটে আসছে। কি ব্যাপার শুভ শিকদার, টিফিনের পর ক্লাসে না গিয়ে এখানে দাঁড়িয়ে ডেকেছো কেন? নতুন কোনো অঙ্ক শেখাবে নাকি? গোলাপটা বের করে ফাইজার দিকে। ফাইজা, তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম। গোলাপ ফুল? আমার জন্য? কি বলতে চাও স্পষ্ট করে বলো তো। ফাইজা, তোমাকে প্রথম যেদিন নীল কামিজ পরে দেখেছিলাম, সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি ফাইজা। তোমার ভালোবাসাই পারে আমাকে আবার আগের মতো ফার্স্ট বয় বানিয়ে দিতে। শুভর কথা শুনে মুহূর্তের জন্য চারপাশ শান্ত হয়ে গেল। তারপরে ফাইজা হঠাৎ বিকট ও বিচ্ছিরি এক অট্টহাসিতে ফেটে পড়ল। শুনলি তোরা? তোরা সবাই শুনলি? এই নর্দমার কিড থার্ড ক্লাস ভিক্ষুকের ছেলেটা আমাকে প্রপোজ করছে। প্রপোজ! ফাইজার বন্ধুরা সবাই মিলে শুভকে ঘিরে ধরে উপহাস করে হাসতে লাগলো। ফাইজা, তুমি হাসছো কেন? তুমি না আমার হাত ধরে বললে? চুপ কর ফাজিল ছোট লোক।
নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো? জুতোর তলার ধুলো তুই। আর তুই এসেছিস ফাইজা চৌধুরীকে প্রেমের প্রস্তাব দিতে। ফাইজা, কিন্তু পার্কের সেই দিনগুলো, লাইব্রেরিতে আমার পাশে বসে মিষ্টি কথা বলা, সেগুলো কি সব মিথ্যা ছিল? ওগুলো নাটক ছিল শুভ, সির্ফ নাটক। তুই আমাকে প্রথম দিন সবার সামনে জ্ঞান দিয়েছিলি না, আমাকে অপমান করেছিলি। তখনই শপথ নিয়েছিলাম তোকে এমন শিক্ষা দেব যেন জীবনে কোনো দিন কোনো উঁচু বংশের মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস না করিস। নাটক? তুমি আমার আবেগ নিয়ে খেলা করলে ফাইজা। আমাকে ভালোবেসে নয়, ডুবানোর জন্য প্রেম দেখাচ্ছিলে। একদম ঠিক ধরেছিস। তোকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে টেস্ট পরীক্ষায় ডোবানোর জন্য এই ভালোবাসার নাটক সাজিয়েছিলাম। আর তুই বোকার মতো আমার মিষ্টি কথার ফাঁদে পা দিলি। তুই একটা আস্ত অপদার্থ। এখন সর। ফাইজা আর তার বন্ধুরা মিলে শুভর দিকে থুতু ফেলার মতো ঘৃণার ছুরি দিয়ে সেখান থেকে হেসে চলে গেল। অপমানের যন্ত্রণায় আর লজ্জায় ভেঙে পড়ে এক দৌড়ে সেখান থেকে বাড়ি চলে এলো। কারোর সাথে কথা না বলে সোজা নিজের ঘরে ঢুকে দরজা সশব্দে বন্ধ করে দিল। আমি কি করলাম? কেন আমি ওই বিষাক্ত মেয়ের মিষ্টি কথায় বিশ্বাস করতে গেলাম? ও আমাকে শুধু ব্যবহার করলো, আমার অনুভূতি, আমার আবেগ নিয়ে এভাবে ছিনিমিনি খেললো। শুভ নিজের হাত দুটো দিয়ে নিজের মাথায় চেপে ধরে দেওয়ালে আঘাত করতে লাগলো। মা, তুমি ঠিকই বলতে, এই পৃথিবীতে অন্ধের মতো কাউকে বিশ্বাস করতে নেই। আমি কেন বাবার কথা শুনলাম না? কেন না বুঝে ওই মেয়েকি প্রেমে হাবুডুবু খেলাম? আমার জীবনটা ধ্বংস হয়ে গেল মা। স্কুলের সবাই এখন আমার দিকে তাকিয়ে হাসছে। আমি এই অপমান সহ্য করব কিভাবে? এমন সময় দরজার বাইরে এসে দাঁড়ালো শুভর সৎ ভাই রাতুল। সে স্কুলের পুরো ঘটনাটা আড়ালে দাঁড়িয়ে নিজের চোখে দেখেছে। বাহ, ফাইজা তো সত্যি সত্যি ভাইকে একদম ধুলে মিশিয়ে দিল। স্কুলের সব ছেলে মেয়ের সামনে ওকে ছোট লোক বানিয়ে দিল। এই খবরটা তো এখনই মাকে দিতে হবে। রাতুল দৌড়ে রাজিয়া বেগমের ঘরে গেল। মা, ও মা, জলদি শোনো, দারুণ খবর আছে। তুমি শুনলে আনন্দে নাচতে শুরু করবে। কি হয়েছে রাতুল? এত উত্তেজিত হয়ে হাঁপাচ্ছিস কেন? কি খবর এনেছিস? মা, তোমার ওই ফার্স্ট বয় ভাইয়া আজকে স্কুলের সবার সামনে ফাইজা চৌধুরীকে প্রপোজ করেছিল। আর ফাইজা ওকে জুতো বোটা করার মতো করে অপমান করে তাড়িয়ে দিয়েছে। বলেছে ও একটা থার্ড ক্লাস ভিক্ষুকের ছেলে। কি বলছিস রাতুল? ও ভালোবাসার স্বাদ মিটেছে? ঠিক কাজ করেছে মেয়েটা। হ্যাঁ মা, পুরো স্কুলের 100 জন ছেলে মেয়ের সামনে ওকে বৃষ্টি ভাষায় গালি দিয়ে তাড়িয়ে দিয়েছে। ভাই এখন ঘরে এসে দরজায় খিল দিয়ে বাচ্চাদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। শুভর ঘরের দরজার সামনে গিয়ে সশব্দে দরজার লাথি মেরে উপহাসে গলায়, কিরে ফার্স্ট বয়, প্রেমের ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়ে ঘরে বসে কাঁদছিস নাকি রে? তোকে দেখে তো এখন কুত্তাও ঘেউ ঘেউ করবে না। আন্টি, দয়া করে আমাকে একা থাকতে দিন। আমি আর সহ্য করতে পারছি না। সহ্য করবি কেন রে অলক্ষী? তোর মতো অপর এটাই পাপ। তোকে তো রাজিয়া বেগম অনেক আগেই বলেছিল যে তোর কপালে ঝাড়ুর বাড়ি ছাড়া আর কিছুই নেই। ভেবেছিলি বড়লোকের মেয়ে পটিয়ে জামাই হবি? হা হা হা। মা, ওকে একটু টিস্যু দিয়ে আসো, চোখের জলে তো ঘর ভেসে যাবে। ভাইয়া, ফাইজা চৌধুরী কিন্তু এখন অন্য এক বড় লোকের ছেলের সাথে ঘুরবে। তোমাকে তো চাকর বানিয়ে রেখেছিল। শোন শুভ, আজ রাতে তোর বাপের বাড়ি ফিরুক, তারপর এই প্রেমের কেচ্ছা শোনাবো। আজ তোকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে রাস্তায় বের না করলে আমার নাম রাজিয়া বেগম নয়। কান্নাকাটি কর, যত পারিস কাঁদ। তোর পতন দেখে আজ আমার কলিজা ঠান্ডা হয়ে গেল রে। রাজিয়া বেগম আর রাতুল হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। ঘরের ভেতরে নিঝুম অন্ধকারে একা বসে রইল শুভ, যার হৃদয় আজ শত টুকরো হয়ে আছে। সন্ধ্যায় জামশেদ শিকদার অফিস থেকে বাড়ি ফিরলেন। থমথমে মুখ নিয়ে বসার ঘরে ঢোকা মাত্রই বিষাক্ত হাসি মুখে সামনে এলো রাজিয়া বেগম। ওগো, তুমি একটু এসো।
আজ তোমার ছেলে স্কুলে এমন এক ঘটনা ঘটিয়েছে যা শুনলে তুমি লজ্জায় মুখ দেখাতে পারবে না। আবার কি করেছে শুভ? ও তো টেস্ট পরীক্ষা এমনিতেই ডুবিয়েছে, এবার আবার কি করলো? আর বলো না, ও আজকে স্কুলের ছেলে মেয়ের সামনে স্কুলের সভাপতির মেয়ে ফাইজা চৌধুরীকে প্রেমের প্রস্তাব দিয়েছে। মেয়েটা নাকি ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এখন পুরো এলাকায় থুতু পড়ছে আমাদের নামে। কি বলছো রাজিয়া? ও মেয়েকে প্রপোজ করেছে? এত বড় সাহস ওর? হ্যাঁ বাবা, মা একদম সত্যি বলছে। স্কুলের শোয়ে বলেছিল জামশেদ শিকদারের ছেলে একটা ছোট লোক লম্পট। ও মেয়েদের পিছনে ঘুরে বেড়ায় আর পড়ালেখার নামে ঢং করে। কুলাঙ্গার, শুয়ারের বাচ্চা, আজ আমি ওকে মেরে ফেলবো। কোথায় সে? জামশেদ শিকদার ধূপধাপ পা ফেলে শুভর ঘরের দরজার সামনে গিয়ে সশব্দে লাথি মারলেন। শুভ, দরজা খোল ফাজিল ছেলে, আজ তো শেষ করবো আমি। খোল বলছি। শুভ ভয়ে কাঁপতে কাঁপতে ধীর পায়ে দরজা খুলল। দরজা খোলা মাত্রই জামশেদ শিকদার শুভর গালে পরপর কয়েকটা সশব্দে শক্ত থপ্পড় বসিয়ে দিলেন। বাবা, আমাকে মেরো না বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো। চুপ কর লম্পট। তোর মতো অলক্ষীকে জন্ম দিয়ে আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি। টাকা দিয়ে স্কুলে পাঠিয়ে চরিত্রহীন হওয়ার জন্য ওই মেয়েটার বাবার কাছে মুখ দেখাবো কিভাবে আমি? বাবা, আমি প্রতিজ্ঞা করছি আমি সব পড়ালেখা আবার ঠিক করে নেব। আমাকে আর মেরো না বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। তোকে আর বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। তোর মতো চরিত্রহীন ছেলে বাইরে গেলে আমার আর আমার পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাবে। ওগো, ওকে ঘর থেকে বাইরে যেতে দিও না, সামনে পরীক্ষা। কিন্তু ওকে বাইরে ছাড়লেই আবার কোনো মেয়ের পেছনে গিয়ে ঘুরবে আর আমাদের আবারও অপমান করবে। একদম ঠিক বলেছ রাজিয়া। আজ থেকে এই অপয়া ঘর থেকে এক পাও বাইরে যেতে পারবে না। স্কুলে যাওয়া বন্ধ। জামশেদ শিকদার শুভকে ধাক্কা দিয়ে ঘরে বাইরে ফেলে দিলেন এবং বাইরে থেকে ভারী শিকল টেনে তালা মেরে দিলেন। বাবা, দরজা খোলো বাবা, আমায় এভাবে বন্দি করে রেখো না। সামনে আমার এসএসসি পরীক্ষা, আমি না গেলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে বাবা। ধ্বংস হয়ে যাক তোর জীবন, ঘরের ভিতরে পচে মরবি তুই। পরের দিন দুপুরে দরজার ফাঁক দিয়ে রাজিয়া বেগম একটা নোংরা থালার সামান্য ঠান্ডা ভাত আর ডাল এগিয়ে দিল। এই নে রে ফার্স্ট বয়, তোর জন্য নবাবী খানা এনেছি। মেঝেতে কুকুরের সাথে বসে গিলে নে। আন্টি, দয়া করে বাবাকে একটু বলো দরজার তালাটা খুলে দিতে। আমি ঘরের কোণে বসে শুধু বইগুলো একটু পড়বো। আমাকে পরীক্ষাটা দিতে দাও আন্টি। পরীক্ষা দিবি? হা হা হা, ওর কপালে পোড়ার দাগ নিয়ে এখন আর পরীক্ষা দেওয়া লাগবে না। বাইরে বের হলে যদি আবার ফাইজা চৌধুরী পা ধরে কান্নাকাটি করিস, তার চেয়ে ঘরের ভেতরে পচে মরাই তোর ভালো। ভাইয়া, থালার ভাতটা যেন কুকুর এসে না খেয়ে যায়, একটু সাবধানে খেও কিন্তু। মা, তুমি আমাকে কোন নরকে ফেলে গেলে মা? চারপাশে সবাই আজ আমাকে পশুর মতো বন্দি করে রেখেছে। আমি এই বন্দির দশা থেকে কিভাবে মুক্তি পাবো মা? এক অন্ধকার নোংরা বন্ধ ঘরে 4 দিন ধরে শুয়ে আছে শুভ। তীব্র জ্বর আর অনাহারে পুরো ঘর শরীর অবশ হয়ে এসেছে। গায়ের তাপমাত্রায় ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। কথা বলার মতো ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছে সে। মা, খুব কষ্ট হচ্ছে মা, গায়ের ভেতরটা আগুনে পড়ছে। একটু পানি, কেউ কি একটু পানি দেবে না? বাইরে রাজিয়া বেগম আর রাতুল হেসে কথা বলছিল, কিন্তু ঘর থেকে কোনো সাউন্ড বা নড়াচড়া না পেয়ে রাজিয়া বেগমের মনে একটু খটকা লাগলো। কিরে রাতুল, ছেলেটা গত কাল রাত থেকে কোনো সাউন্ডই করছে না কেন? ভাতের থালাটাও দরজার ফাঁকে ওভাবেই পড়ে আছে। মরে টরে গেল নাকি রে আবার? মা, মরে গেলে তো পুলিশ কেস হয়ে যাবে, বাবা আবার ফাঁসবে। তার চেয়ে কি একবার দেখে আসো। রাজিয়া বেগম দরজা ভারী তালাটা খুলে সাবধানে ভেতরে ঢুকলো। শুভকে মেঝেতে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চমকে উঠল। ওরে বাবারে, শরীর তো পুড়ে যেন আগুন হয়ে গেল রে। এই ছেলে তো সত্যিই মরে যাবে মনে হচ্ছে। গলার আওয়াজ উঁচিয়ে, ওগো শোনে যাও, জলদি আসো, তোমার ছেলে তো মরে যাওয়ার দশা। কয়েক মুহূর্তের মধ্যে জামশেদ শিকদার দ্রুত ঘরে এলেন এবং ডাক্তার ডেকে নিয়ে আসলেন। স্থানীয় ডাক্তার শুভর গায়ে হাত দিয়ে পরীক্ষা করলেন। শিকদার সাহেব, আপনার কি মানুষ নাকি পাষাণ?
ছেলেটার শরীরে 104 ডিগ্রি জ্বর, ওপর থেকে 4 দিন ধরে পুষ্টির অভাবে প্রেশার একদম তলানিতে নেমে গেছে। আর কয়েক ঘন্টা এইভাবে থাকলে বড় কোনো বিপদ হয়ে যেত। ডাক্তারবাবু, ও একটু পড়ালেখা চাপে অসুস্থ হয়ে পড়েছে আর কি। আপনি তাড়াতাড়ি ওষুধ লিখে দিন। আমি ওষুধ লিখে দিচ্ছি, তবে একে অন্তত 2-1 দিন সম্পূর্ণ রেস্টে রাখতে হবে। ঠিকমতো পুষ্টিকর খাবার দেবেন, না হলে কিন্তু সামনে বড় বিপদ হবে। ডাক্তার চলে যাওয়ার পর জামশেদ শিকদার কিছুটা নরম হয়ে শুভকে খাটে শুইয়ে দিলেন। ও যেন 2-1 দিন একটু রেস্ট পায় রাজিয়া। এমনিতেই আর কয়েকদিন পর এসএসসি পরীক্ষা শুরু। কোনো বাজে ঝামেলায় আর পড়তে চাই না। 2-1 দিন বিছানায় ছটফট করে কাটার পর এসএসসি পরীক্ষার দিন চলে এলো। শুভর শরীর তখনও পুরোপুরি সুস্থ হয়নি। মাথায় তীব্র যন্ত্রণা, চোখ দুটো জ্বরে লাল হয়ে আছে। সে কোনো মতে জামা কাপড় পরে ধুকতে ধুকতে পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা হলো। মাথায় কিচ্ছু মনে পড়ছে না, কোন প্রশ্নের উত্তর কি সব যেন গুলিয়ে যাচ্ছে। 1 মাস তো কোনো বই ছুতেই দেওয়া হয়নি আমাকে, কিভাবে পরীক্ষা দেব আমি? পরীক্ষা কেন্দ্রের বিশাল গেটের সামনে গিয়ে পৌঁছালো শুভ। ঠিক তখনই পাশ দিয়ে এক দামি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো ফাইজা চৌধুরী। সুতির সুন্দর পোশাকে তাকে বেশ প্রফুল্ল দেখাচ্ছে। থমকে দাঁড়িয়ে মনের অজান্তেই ফাইজাকে দেখে ফেলে নিচু স্বরে বলে, ফাইজা। শুভ ভেবেছিল ফাইজাও তো অন্তত তার এই জরাজীর্ণ অবস্থা দেখে একটু তাকাবে বা কৌতূহল দেখাবে, কিন্তু ফাইজা শুভকে একদম সামনাসামনি দেখেও সম্পূর্ণ না দেখার ভান করে মুখ ঘুরিয়ে সহপাঠীদের সাথে হাসতে হাসতে ভেতরে চলে গেল। একটা চোখ তুলে তাকালোও না। যে মানুষটার জন্য আমার জীবনটা ধ্বংস হয়ে গেল, সে আজ আমাকে চেনেই না। মিথ্যে ভালোবাসার অভিনয় করে আমাকে নিঃস্ব করে দিয়ে সে কত নিশ্চিন্তে হেঁটে চলে গেল। পরীক্ষার হলে বসে প্রশ্নপত্র হাতে পেল শুভ। মাথা ঝিমঝিম করছে, অক্ষরে লেখাগুলো চোখের সামনে ঝাপসা দেখাচ্ছে। কিচ্ছু মনে পড়ছে না, সূত্রগুলো সব ভুলে গেছি। প্রশ্নগুলো এত কঠিন লাগছে কেন? বাবা বলেছিল পরীক্ষায় ফেল করলে তাড়িয়ে দেবে। অসুস্থ শরীর ও চরম মানসিক যন্ত্রণা নিয়ে শুভ খাতার পাতায় কোনো মতে আঁচড় কাটতে লাগলো। সে বুঝতে পারছিল এই পরীক্ষা তার জীবনের মোড় অন্য এক অন্ধকার কূপে নিয়ে যাচ্ছে। পরীক্ষার হল। শুভ কাঠের চেয়ারে বসে ছটফট করছে। প্রচণ্ড জোরে শরীরটা থকথক করে কাঁপছে, আর মাথাটা যেন বোমার মতো ফেটে যাচ্ছে। সামনে পড়ে থাকা সাদা খাতাটা একদম ফাঁকা। মাথায় একটা লেখাও আসছে না। এই উপপাদ্যটা তো কত সহজ ছিল। কয়টা মাস কোনো পড়ালেখার মধ্যে ছিলাম না বলে সব মস্তিষ্ক থেকে মুছে গেছে। শুভ কিছু সময় খাতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার পেন্সিল দিয়ে হিজিবিজি কাটে। আশেপাশে সব শিক্ষার্থী খাতার পর খাতা লিখে চলেছে, আর শুভ শুধু ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে প্রহর গুনছে। না মানে পরে কোনো মতে লিখে দিয়ে আসি। খালি খাতা জমা দিলে তো একদম শূন্য দেবে। অন্তত 5-10 নম্বর যদি পাওয়া যায়। এভাবে শারীরিক অসুস্থতা আর মানসিক যন্ত্রণা নিয়ে চরম কষ্ট করে একের পর এক সব বিষয়ে পরীক্ষায় কোনো মতে শেষ করলো শুভ। পরীক্ষার শেষ দিন স্কুল থেকে বাড়ি ফেরার পর যেন তার মাথার উপর নরকের আরেক অধ্যায়ে নেমে এলো। ঘরে কাজ করার জন্য কোনো কাজে লোক রাখা হয়নি। রাজিয়া বেগম ঘরে সব ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া আর বাসন মাজার কাজ শুভর ঘাড়েই চাপিয়ে দিয়েছে। এই শোন ফার্স্ট বয়, পরীক্ষা তো শেষ করে এলি, নবাবজাদার মতো বসে থাকলে তো আর ঘরে ভাত মিলবে না। যা রান্নাঘরের সব এঁটো থালা বাসনগুলো ধুয়ে আয়, আর ঘর ভালোভাবে ঝাড়ু দিবি। আন্টি, আমার শরীরটা আজও ভীষণ খারাপ লাগছে। একটু শুয়ে রেস্ট নেই, কাজগুলো না হয় পরে করব। কিসের রেস্টে তোর? পরীক্ষা শেষ, এখন কাজ করবে না তো বসে বসে খাবি নাকি? বেশি নোভাবি দেখালে কিন্তু পিঠের ছাল তুলে দেব। রাতুল, তুই আমার ছোট ভাই, মুখ সামলে কথা বল। সবসময় বেয়াদবি করিস কেন? আমি কি তোর কেনা গোলাম নাকি? মুখে মুখে তর্ক করিস আমার ছেলের সাথে? এত বড় সাহস তোর? ঘরে বসে অলক্ষীর মতো ভাত গিলবি, আর এই ঘরের কাজের লোক ছাড়া আর কিছুই না। চুপচাপ গিয়ে বাসন ধো, তা না হলে আজ রাতে না খাইয়ে রাখবো।
জ্বরের যন্ত্রণায় গালে হাত দিয়ে চুপচাপ থালা বাসন ধুতে চলে গেল শুভ। মুখ বুজে সহ্য করা ছাড়া তার আর কোনো উপায় নেই। কয়েকদিন পর রাজিয়া বেগম বাজার করার জন্য শুভকে সামান্য কিছু টাকা দিয়ে হাটে পাঠালো। মাথার উপর চড়া রোদ, শুভ একটা ছেঁড়া গেঞ্জি আর পুরনো প্যান্ট পরে বাজারে থলে হাতে নিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। জীবনে কখনো ভাবিনি আমাকে এই অবস্থায় পৌঁছাতে হবে। বন্ধুদের সামনে যাওয়ার মতো কোনো মুখ আমার আর নেই। হঠাৎ রাস্তার পাশে এক বিলাসবহুল এসি রেস্টুরেন্টের সামনে এসে একটা দামি কার থামলো। সেখান থেকে হাসতে হাসতে নামলো ফাইজা চৌধুরী, সঙ্গে তার ধনী ছেলে ও মেয়ে বন্ধুদের দল। বন্ধুদের সাথে কথা বলতে বলতে হঠাৎ শুভর দিকে চোখ যেতেই থেমে গেল। আরে তোরা দেখ দেখ, আমাদের ক্লাসে সেই তথাকথিত হিরো আর ফার্স্ট বয় শুভ শিকদার না ওটা? ফাইজা আর তার ধনী বন্ধুরা মিলে শুভর ছেঁড়া জামা আর হাতের বাজারে থলে দেখে হো হো করে হেসে উঠল। কি ব্যাপার শুভ শিকদার, তোমার সেই তেজ আর বড় বড় কথা এখন কোথায় গেল? হাতে বাজারের থলে নিয়ে এখন কি লোকের বাড়ি বাড়ি কাজ করার ট্রেনিং নিচ্ছ নাকি? ফাইজা, তুই এই কাজের ছেলেটার সাথে কথা বলিস কেন? ওর গায়ে তো বাজারের সবজি আর পচা মাছের গন্ধ। ও আমাদের সাথে রেস্টুরেন্টে খাবে? ফাইজা, তুমি আমাকে আর কতটা ছোট করবে? আমার জীবনটা তো এমনিতেই শেষ করে দিয়েছো। এখন অন্তত আমাকে মুক্তি দাও। তোকে মুক্তি দেব? আরে তোর জায়গা এই রাজপথের ধুলোয়, আর আমার জায়গা এই 5 স্টার রেস্টুরেন্টে। বুঝেছিস কাজের ছেলে? ফাইজা বন্ধুদের নিয়ে শুভর দিকে একরাশ উপহাস ছুরি দিয়ে হাসতে হাসতে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেল। এসি রুমে কাছের ভেতর থেকে তার শুভকে দেখিয়ে আবার হেসে উঠল। আজ তোমরা যত পারো হাসো ফাইজা, এই অপমানের শোধ একদিন হলেও নিব। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সিঙ্গাপুরের 2 সপ্তাহের সফল বিজনেস ট্রিপ শেষ করে ভিআইপি এক্সিট দিয়ে বের হচ্ছেন ফাইজার বাবা বিখ্যাত শিল্পপতি ফয়েজ চৌধুরী। তার পাশে স্ত্রী আমিনা বেগম। ফাইজা রিসিভ করতে গাড়ি নিয়ে এসেছে। পাপা, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশ। আই মিস ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ মাই প্রিন্সেস। কেমন ছিল তোমার দিনগুলো? সিঙ্গাপুরের নতুন নতুন জুয়েলারি আর ড্রেস এনেছি তোমার জন্য। ও তো তোমার দেওয়া উপহার পেয়েই খুশি হবে। জানো ফাইজ, তোমার মেয়ে একদম তোমার মতোই হয়েছে। আমাদের ফাইজা নাকি স্কুলে খুব দুর্দান্ত এক কাজ করেছে। গরিবে বড়লোকের তফাৎটা এক ফালতু ছেলেকে ভালো মতো বুঝিয়ে দিয়েছে। তাই নাকি? কি ঘটেছে ভাইজা, আমাকে বলো শুনি। গাড়িটি ফয়েজ চৌধুরী গুলশানের বিশাল আলিশান বাংলোর দিকে রওনা হলো। ফাইজা পেছনের সিটে বসে বাবার দিকে তাকালো। আর বলো না পাপা, আমাদের স্কুলের এক গরিব ভিক্ষুকের ছেলে ফার্স্ট বয় হওয়ার অহংকারে ভেসে যাচ্ছিল। আমাকে নাকি জ্ঞান দিতে এসেছিল। ইস, আসছে আমাকে টপকে ওপরে যাবে এই ফাইজা চৌধুরীকে। তাই ওকে একটু ডানা ছাটার জন্য ভালোবাসার নাটক করেছিলাম। কিছুদিন ঘোরানোর পর, ক্লাসের সবার সামনে প্রপোজ করার পর আমি সবার সামনে ওরে একদম ধুলোয় মিশিয়ে দিয়েছি। দ্যাটস লাইক মাই ডটার। শোনো ফাইজা, চৌধুরী পরিবারের রক্তে অহংকার কখনো কমতে দেওয়া যাবে না। রাস্তার ফকিররা আমাদের ছোঁয়া মোড়াতে পারবে না। কোনো ধুলাবালি যেন তোমার সম্মান নষ্ট করতে না পারে। শুভদের বাসা। দুপুরে খাবার টেবিলে বাজার থেকে আনা মিষ্টির প্যাকেট খুলছেন জামশেদ শিকদার। রাতুল, এদিকে আয় বাপ, তোদের জন্য 4টে রসগোল্লা এনেছি। তুইও খা আর শুভকেও দে। খেয়ে বল কেমন হয়েছে। আর এই শুভ, তুই তো ঘরে ঝাড়ু দেওয়ার কাজটাও ঠিকমতো করিসনি। নে, এই ছোট মিষ্টিটা অর্ধেকটা খা। এরে, এত মিষ্টি দেওয়ার কিসের দরকার? সারাদিন বসে বসে গিলবে আর কাজ ফাঁকি দেবে। অর্ধেক মিষ্টি ওর জন্য অনেক বেশি। ওই 2টো থালা আছে, খেয়ে নিয়ে ধুয়ে যা। মা গো, আজ নিজের বাবার হাতে আমি পর হয়ে গেলাম। পেটে ক্ষুধা থাকলেও এক ফোঁটা ভাত গলায় আটকায়। অপরদিকে ফয়েজ চৌধুরী গুলশানের আলিশান ড্রয়িং রুমে।
সবাই বসে আমেনা বেগম আর ফয়েজ চৌধুরী চা খাচ্ছেন। পাশে ফাইজা টাপে গেম খেলছে। ফাইজ, সিঙ্গাপুর থেকে তো মেয়ের জন্য অনেক কিছুই আনলে, আমার কথা কি একবারও মনে পড়েছিল তোমার? কোটের পকেট থেকে একটা লাল মকমলের বক্স বের করে তোমাকে ছাড়া কি আর কোনো উপহার সম্পূর্ণ হয়? এই নাও, তোমার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষ ডায়মন্ড রিং এনেছি। ও মাই গড ফাইজ, ইটস সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। বাবা, তুমি সত্যিই বেস্ট। চৌধুরী পরিবারের জন্ম নেওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। একদম সত্যি ফাইজা, আমাদের এই রাজকীয় জীবনের কাছে ছোট লোকদের কোনো অস্তিত্বই নেই। শুভদের জরাজীর্ণ ছোট্ট ঘর, পরের টেবিলে চুপচাপ মাথা নিচু করে বসে আছে শুভ। বাইরে রেজাল্ট বের হওয়ার সময় হয়ে এসেছে। শুভর বুকটা ভয়ে থরথর করে কাঁপছে। আর কিছুক্ষণের মধ্যেই এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে। আমার শরীরের ভেতরটা ভয়ে জমে বরফ হয়ে যাচ্ছে। জ্বর আর অসুস্থ শরীর নিয়ে পরীক্ষাগুলো কিভাবে দিয়েছিলাম তা কেবল আমিই জানি। অর্ধেকের বেশি প্রশ্নের উত্তর তো লিখতেই পারিনি, জেনে শুনেই খাতা ফাঁকা রেখে আসতে হয়েছিল। এমন সময় দরজা লাথি মেরে ঘরে ঢুকলো রাজিয়া বেগম আর রাতুল। কিরে ফার্স্ট বয়, কপালের হাত দিয়ে বসে আসছিস কেন? তোর তো আজ উল্লাস করার কথা, রেজাল্ট তো বের হয়ে গেল বলে। মা, ও তো জানে ও ফেল করবে। পরীক্ষার হলে মনে তো হয় শুধু খাতার দিকে হা করে তাকিয়েছিল। এখন জেলের আসামের মতো বসে থাকা ছাড়া আর কোনো পথ আছে নাকি? আন্টি, আমি তো ইচ্ছে করে পরীক্ষা খারাপ দেইনি। আমার শরীর এত খারাপ ছিল, আর 1 মাস তো আমাকে কোনো বই ছুতেই দেওয়া হয়নি। দোষ এখন অন্যের ঘাড়ে চাপাচ্ছিস? তোকে তো তোর বাপ ওই পরীক্ষার আগেই বেতে তাড়িয়ে দিত। তোর ভাগ্য আজ কি আছে দেখতে পাচ্ছিস তো? আজ ফেল করবি আর তোর বাপে তোকে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। অন্যদিকে ফয়েজ চৌধুরী বিশাল আলিশান বাংলোর ঝলমলে ড্রয়িং রুম। সোফায় বসে আছে ফয়েজ চৌধুরী ও আমিনা বেগম। সামনে রাখা বিশাল সাইজের এলইডি টিভি। ফাইজা এক হাতে জুসের গ্লাস নিয়ে বেশ আত্মবিশ্বাসের সাথে পায়চারি করছে। বাবা, মমি, তোমরা এত টেনশন করছো কেন? আমার রেজাল্ট তো ডাইরেক্ট গোল্ডেন A+ আসবে। তা তো আসবেই রে ফাইজা, তোর বাবা স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট। সেন্টারে তোকে আলাদা স্পেশাল রুমে বসিয়ে লেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। সব উত্তর তো তোকে তৈরি করেই দেওয়া হয়েছিল। একদম ঠিক। চৌধুরী পরিবারের রক্ত কখনো হারতে পারে না। টাকার ক্ষমতা দিয়ে এই দেশে যা খুশি তাই কেনা যায়। রেজাল্ট তো স্রেফ একটা আনুষ্ঠানিকতা মাত্র। টিভি স্ক্রিনে বোর্ড পরীক্ষার চেয়ারম্যানের লাইভ প্রেস কনফারেন্স শুরু হলো। ফলাফলের মূল খবর ও জেলাভিত্তিক মেধা তালিকা ঘোষণা করা হচ্ছে। বাবা, শোনো শোনো, আমাদের জেলার টপারদের নাম বলা শুরু করছে। আমার নামটাই প্রথম বলবে, দেখে নিও। সুপ্রিয় দর্শক, এবারে আমরা চলে যাচ্ছি আমাদের জেলার সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মেধা তালিকায়। এবার এসএসসি পরীক্ষায় আইডিয়াল স্কুলের শিক্ষার্থীবৃন্দের মধ্যে মেধা তালিকায় শীর্ষে অবস্থান করছে ফাইজা চৌধুরী। তিনি জিপিএ 5 পেয়ে রেজাল্ট টপারদের তালিকায় স্থান করে নিয়েছে। ইয়েস ইয়েস, আই টপড। দেখলে মমি, আমি জেলার টপার হয়েছি। শাবাশ মাই প্রিন্সেস, আমি জানতাম তুই পারবি। চৌধুরী পরিবারের মান এক লাফিয়ে কত উপরে তুলে দিলে তুই। আজ সন্ধ্যায় আমাদের বাংলোতে এক বিশাল পার্টি হবে। শহরের সব বড় বড় মানুষদের দাওয়াত দেওয়া হবে। আমার মেয়ে পুরো জেলায় সেরা হয়েছে। শুভ শিকদার, তুই এখন নর্দমার কোথায় বসে কাঁদছিস রে? আমার জিপিএস 5 আর তোর কপালে নির্ঘাত ফেল। তোর আর আমার ব্যবধানটা আজ চিরদিনের জন্য তৈরি হয়ে গেল। অপরদিকে রাজিয়া বেগম ফোন হাতে নিয়ে ইন্টারনেটে শুভ রোল নাম্বার দিয়ে রেজাল্ট সার্চ করলো। স্ক্রিনে লাল অক্ষরে ভেসে উঠল ফেল্ড। পেয়ে গেছি। ওরে রাতুল, দেখ তোর ফার্স্ট বয় ভাইয়া রেজাল্ট। অঙ্ক আর ইংরেজিতে ডাব্বা মেরে একদম লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। ফেল ফেল ফেল, ভাইয়া ফেল করেছে।
মা এক্ষুনি বাবাকে ফোন করে ডেকে আনো, আজ খেলা জমে যাবে। কিছুক্ষণের মধ্যেই ধূপধাপ পা ফেলে ঘরের ভেতর ঢুকলেন জামশেদ শিকদার। তার চোখ লাল হয়ে আছে রাগে, চোখ যেন আগুন জ্বলছে। চামড়ার মোটা বেল্ট হাতে নিয়ে কোথায় সে লম্পট, কোথায় সে কুলাঙ্গার? ওগো, তোমার ছেলে তো আমাদের মুখে একেবারে পোড়ায়নি, মাটির সাথে পিষে দিয়েছে। অঙ্ক আর ইংরেজি দুটোতেই ফেল করেছে। এলাকার মানুষ এখন আমাদের দেখে হাসাহাসি করছে। শুভ শার্টের কলার ধরে টেনে টেনে শব্দ করলে গাল বরাবর চর মারলেন। শয়তানের বাচ্চা, তোকে খাইয়ে পড়ে এত বছর এত টাকা নষ্ট করেছে কি ফেল করার জন্য? আমার সম্মান মাটিতে মিশিয়ে দিলি তুই। বাবা, আমাকে একটাবার কথা বলতে দাও বাবা। আমি চরম অসুস্থ ছিলাম, পরীক্ষায় আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। চামড়ার বেল্ট দিয়ে শুভর পিঠে আর পায়ে এলো পাথারেই মারতে শুরু করলেন। চুপ কর শুয়ারের বাচ্চা, বাহানা দেখাচ্ছিস? মেয়েদের পিছনে ঘুরে ঘুরে প্রেম করার সময় অসুস্থতা ছিল না, এখন রেজাল্টের সময় অসুস্থতা দেখাস? তোকে আজ মেরে ফেলবো আমি। বেল্টের পর বেল্টের আঘাত শুভর গায়ে আশ্রে পড়তে লাগলো। জামশেদ শিকদার বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করতে লাগলো। অপয়া অশুভ, তোর মা যেমন মরার সময় আমাকে নিঃস্ব করে গিয়েছিল, তুইও তো এমনি রক্ত চষে খাওয়ার জন্য জন্মেছিস। তোর মতো থার্ড ক্লাস কুলাঙ্গা ছেলেকে আমি এক মুহূর্তই করে রাখবো না। বের করে দাও গো ওকে। এমন অলক্ষী ঘরে থাকলে আমাদের রাতলের কপালও পুড়ে যাবে। ওকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দাও। বাবা, আর মেরো না বাবা, আমার গায়ে রক্ত বেরোচ্ছে। রক্তের দোহাই দিবি না আমাকে, তুই আমার কেউ না, আজ থেকে আমার কোনো ছেলে নেই। জামশেদ শিকদার শুভকে শক্ত ধাক্কা দিয়ে ঘরের বাইরে পিলারের পাশে নোংরা ধুলাবালির ওপর ফেলে দিলেন। এই এক কাপড়ে এখনই আমার বাড়ির সীমানা থেকে দূর হয়ে যা। এরপর যদি কখনো এই গলিতে তোর মুখ দেখি, তবে তোকে খুন করে মাটিতে পুঁতে ফেলবো। হারামজাদা অপয়া। দরম করে শক্ত কাঠের দরজাটা বন্ধ হয়ে গেল। রাজিয়া বেগম আর রাতুল জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে শুভকে দেখে খিলখিল করে হেসে উঠল। ধুলোবালি মেখে গালে ময়লা জামা আর পিঠে বেল্টের দাগ নিয়ে এক কাপড়ে ধুকতে ধুকতে দাঁড়িয়ে উঠল। চোখের কোণে আর কোনো জল নেই, শুধু এক হিম শীতল শূন্যতা আর আগুন। বন্ধ দরজার দিকে তাকিয়ে নিঃশ্বাসে কষ্ট নিয়ে, ধন্যবাদ বাবা, আজ আমার শেষ বাঁধনটাও তুমি নিজ হাতে কেটে দিলে। এতদিন ভেবেছিলাম এই বাড়িটা আমার, কিন্তু আজ বুঝলাম আমার বলতে এই পৃথিবীতে কেউ নেই। রাস্তার চড়া রোদের মধ্যে ছেঁড়া এক কাপড়ে হাঁটতে শুরু করলো শুভ। শরীর রক্তাক্ত, পেটে তীব্র ক্ষুধা, কিন্তু মনের ভেতরে এক নতুন প্রতিজ্ঞার জন্ম হচ্ছে। ফাইজা চৌধুরী, রাজিয়া আন্টি আর আমার প্রিয় বাবা, তোমরা সবাই মিলে আজ শুভ শিকদারকে মেরে ফেললে। আজ রাস্তায় যে ছেলেটা হেঁটে যাচ্ছে সে আর আগের সেই নরম মনের শুভ নয়। আমি ফিরবো, ঠিক একদিন আমি আবার ফিরবো, তবে এবার দয়া চাইতে নয়, তোমাদের পুরো অহংকার আর সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিতে। ঢাকার কারওয়ান বাজার এলাকা। রাতে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে ছেঁড়া জামা গায়ে এক কোণে জড়সড় হয়ে শুয়ে আছে শুভ। তীব্র খিদে আর শরীরের ব্যথায় চোখে ঘুম নেই। আজ 2 দিন হয়ে গেল পেটে একটা দানা পানিও পড়েনি। বাবা ঠিকই বলেছিল, আমি আসলে অপয়া। এই বিশাল শহরে আমার বলতে কেউ নেই। পরের দিন সকাল, কারওয়ান বাজার এক ছোট্ট চায়ের দোকান। দোকানের মালিক রফিক শেখ ট্রেতে চায়ের কাপ সাজাচ্ছেন। এই ছেলে, ওইভাবে রাস্তার পাশে বসে আছিস কেন? কাজ করবি? দোকানে কাপ ডিশ ধোয়ার লোক লাগবে। দিনে 2 বেলা ভাত আর 50 টাকা পাবি। দেব চাচা, আমি সব কাজ করব, আমাকে শুধু একটু খাওয়ার সুযোগ দেবেন। কয়েকদিন পর রাতে চায়ের দোকান বন্ধ হওয়ার পর দোকানে বেঞ্চে বসে শুভ ল্যাম্পপোস্টের আলোতে একটা ছেঁড়া পেপার ইংরেজি পড়ার চেষ্টা করছে। পাশ দিয়ে যাচ্ছিলেন এলাকার এক প্রাপ্তবয়স্ক স্কুল শিক্ষক জালাল সাহেব। কিরে বাবা, এত রাতে চায়ের বেঞ্চে বসে ইংরেজি পড়ছিস? পড়তে পারিস? তোকে দেখে তো মনে হয় না সাধারণ ছেলে। স্যার, আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু ভাগ্যের দোষে আজ রাস্তায়। পড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কোনো বই নেই। শুভর চোখে মেধার আলো দেখে মুগ্ধ হয়ে তোর পড়ার এমন টান দেখে খুব ভালো লাগলো রে বাবা। দাঁড়াও, ব্যাগ থেকে 2টো পুরনো বই বের করে এই বই 2টো তুমি রাখো, রোজ রাতে এখানে বসে পড়বে। আমি ওই গলিতে থাকি, না বুঝলে আমাকে ডেকে নেবে।
বই দুটো বুকে জড়িয়ে ধরে, থ্যাংক ইউ স্যার, আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। কয়েক সপ্তাহ পর কাপড়ের দোকানের মালিক মতিন সাহেবের সেলসম্যান দরকার ছিল, সেটা পোস্টার দেখে। মতিন চাচা, আপনার দোকানে তো লোক লাগবে শুনলাম। আমি খুব দ্রুত হিসাব মেলাতে পারি আর কাস্টমার সামলাতে পারি। আমাকে একটা সুযোগ দেবেন? চায়ের দোকানের চেয়ে একটু বেশি টাকা পেলে আমি পড়াশোনার খবরটা চালাতে পারতাম। ঠিক আছে, কাল থেকে আমাদের দোকানে মাসে 4,000 টাকা পাবি, তবে ঠিকমতো কাজ করতে হবে। দিনরাত এক করে কাজ করব আর রাতে পড়াশোনা করব। এই শহর আমাকে যত কষ্টই দিক না কেন, ভেঙে পড়ব না। মতিনের কাপড়ের দোকান, রাত 12টা। গদির উপর একটা পাতলা চাদর বিছিয়ে মোমবাতির আলোয় গণিত বই নিয়ে বসে আছে শুভ। মনে মনে অঙ্ক কষতে কষতে চোখ থেকে এক ফোঁটা জল খাতার উপর পড়ে। ইংরেজি আর গণিত এই দুটো বিষয় ফেল করার জন্যই তো সেদিন বাবা আমাকে বেল্ট দিয়ে পিটিয়ে গৃহহীন করেছিল। ফালতু অজুহাত আর চক্রান্তে আমার পুরো জীবনটা ধ্বংস হয়ে গিয়েছিল। এবার আর না, রক্তপানি করে হলেও এই দুটো বিষয়ে আমাকে সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করতেই হবে। কয়েক মাস পর শুভ চুপচাপ গ্রামের পুরনো স্কুলে গিয়ে গোপনে কেবল ইংরেজি ও গণিত বিষয়ের পূর্ণ পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে আসে। ঢাকা রেল স্টেশন, ভোর 5টা। মতিন কাপড়ের দোকানের মালিক মতিন সাহেব ট্রেনের ভিড় ঠেলে স্টেশনে নামতে দেখলো শুভ একটা লোহার বেঞ্চে গুটিসুটি মেরে শুয়ে আছে, পাশে তার বইয়ের ব্যাগ। কে রে শুভ, তুই এত সকালে স্টেশনে কি করিস? সত্যি করে বলতো, তুই রাতে ঘুমাচ্ছিস কোথায়? মতিন চাচা, দোকান বন্ধ করার পর রাস্তায় আর স্টেশনেই একটু মাথা গুজি। রাতে ঠান্ডা বাতাস আর মশার জন্য ঠিকমতো ঘুমানো যায় না, তাই ভোর হতেই স্টেশনে এসে বসি। কি বলস বাবা, রাতে তোকে স্টেশনে এভাবে কষ্ট করে ঘুমাতে হয়? এতদিন আমাকে বলিসনি কেন? আপনার তো ছোট দোকান চাচা, আপনাকে বাড়তি ঝামেলায় ফেলতে চাইনি। কোনো ঝামেলা নয়, আজ থেকে আর তোকে কোনো স্টেশন বা রাস্তায় ঘুমাতে হবে না। রাত হলে কাপড়ের দোকানের ভেতরে শাটার নামিয়ে গদির উপরে তুই ঘুমাবি। অন্তত মাথার উপর ছাদ থাকবে, শান্তিতে পড়তে পারবি। চোখের জল সামলাতে না পেরে মতিম সাহেবের পা ছুঁয়ে সালাম করে চাচা। আপনি আমার জন্য যা করলেন তা জন্মদাতা বাবাও করেনি। আমি আপনার এই উপকার সারা জীবন মনে রাখব। কয়েক সপ্তাহ পর রাতে আকাশের দিক তাকিয়ে চোখে আত্মবিশ্বাসের দৃঢ় আগুন নিয়ে এখন আর আমাকে মশার কামড় আর স্টেশনের পুলিশের তাড়া খেতে হয় না। কাপড়ের দোকানের এই ছোট ঘরটাই আজ আমার স্বপ্ন গড়ার কারখানা। ডায়েরিতে হাতে নিয়ে লিখছে, মা তোমাকে অনেক মিস করি। মা, আজ তুমি পাশে থাকলে এই দিন দেখা লাগতো না। সুবোধের বাসা, জরাজীর্ণ ড্রয়িং রুমে জামশেদ শিকদার মাথায় হাত দিয়ে বসে আছেন। পাশে রাজিয়া বেগম ও রাতুল সোফায় বসে টিভির সামনে খিলখিল করে হাসছে। ছেলেটাকে বেল্ট দিয়ে ওভাবে না মারলেও পারতাম। আজ 6টা মাস হলো, শুভর কোনো খোঁজ খবর নেই। কোথায় আছে, খেয়ে বেঁচে আছে কিনা। রাতে ঘুমাতে গেলে খালি ওর রক্তাক্ত মুখটা চোখের সামনে ভাসে। হা রে, দরদ উতলে উঠেছে। এই অপয়া কোলঙ্গার বিদায় হয়েছে বলেই তো ঘরে শান্তি। ও থাকলে তো আপনার সংসারের খরচ জোগাতেই জীবন যেত। একদম ঠিক বলেছ মা, ও না থাকতেই ভালো হয়েছে। অন্তত রাজবাড়ির মতো শান্তিতে আছি। অপরদিকে ফয়েজ চৌধুরীর আলিশান বাংলোর গার্ডেনে পার্টি। জমকালো পোশাকে ফাইজাকে ঘিরে ধরেছে তার বন্ধুরা। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে। ফাইজা, সেই যে তোর স্কুলে একটা ছেলে তোর পেছনে ঘুরতো, শুভ শিকদার যেন নাম, ও নাকি ফেল করে একদম উদাও হয়ে গেছে। জুসের গ্লাসে চুমুক দিয়ে, প্লিজ ওই নর্দমার কিটের নাম নিয়ে আমার পার্টির মুড নষ্ট করিস না। জেলা টপার ফাইজা চৌধুরী ধূলিকণার সামনে যোগ্যতাও ওর ছিল না। রাস্তার কোথাও মরে পচে গলে গেছে হয়তো, হু কেয়ার্স। এদিকে ঢাকার মতিন কাপড়ের দোকান। নিঝুম রাতে মোমবাতির আলোয় পরম মনোযোগে ইংরেজি আর গণিত খাতা নিয়ে বসে ভাবছে আগামীকাল এক্সামগুলো যেন ঠিকমতো দিতে পারি। গণিত আর ইংরেজি পরীক্ষা দেওয়া শেষ হয়। কয়েক মাস পর পূর্ণ পরীক্ষার ফলাফল প্রকাশের দিন মতিন কাপড়ের দোকানে কম্পিউটার স্ক্রিনে নিজের
রোল নাম্বার ইনপুট করে দিল শুভ। হে আল্লাহ, আমার রাত জাগা পরিশ্রম আর চোখের জলের দাম তুমি দিও। কম্পিউটার স্ক্রিনে রেজাল্ট ভেসে উঠল। ফেল করা দুটি বিষয়ই জিপিএ 5 পেয়ে সার্বিকভাবে শুভর পূর্ণ মিলাইত রেজাল্ট এসে দাঁড়িয়েছে জিপিএ 4। চোখে আনন্দের জল নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে জিপিএ 4.00, আমি পাশ করেছি। শুভ হাঁটু কেড়ে দোকানে মেঝেতে বসে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে সেজদা দিল। চোখের জল গাল বেয়ে গদির উপর গড়িয়ে পড়ল। আজ আমার প্রথম জয় হলো। এবার লড়াইটা জীবনের বড় ক্যানভাসে। বাবা, তুমি আমাকে যে এক কাপড়ে বের করে দিয়েছিলে, সেই এক কাপড়ে একদিন আমি এমন এক উচ্চতায় পৌঁছাবো যেখানে দাঁড়ানোর যোগ্যতা তোমাদের অহংকারেরও থাকবে না। ঢাকার মতিন কাপড়ের দোকান। দুপুরের চড়া রোদ। মতিন সাহেবের মালপত্র কিনতে পাইকারি বাজারে গেছেন। দোকানে একা বসে হিসাবের খাতা দেখছে শুভ। এমন সময় দামি স্যুট পরা এক মধ্যবয়সী ভদ্রলোক দোকানে ঢুকলেন। বাবা, আমাকে জলদি 3টা ভালো মানের শাড়ি দাও তো। ড্রাইভারকে গাড়িতে দাঁড় করিয়ে রেখে এসেছি, খুব তাড়া আছে। জি স্যার, দেখুন, এগুলো আমাদের সবচেয়ে ভালো মানের সুতি শাড়ি। ভদ্রলোক তাড়াহুড়ো করে দাম মিটিয়ে দিয়ে চলে গেলেন। যাওয়ার সময় কাউন্টারে পাশের বেঞ্চে তার সাথে থাকা একটি কালো চামড়ার সুটকেস ভুলবশত ফেলে রেখে গেলেন। শুভ শাড়ির ভাঁজ গোছাতে গিয়ে সুটকেসটি দেখতে পেল। আরে স্যার তো ওনার সুটকেসটা ফেলে রেখে চলে গেছেন। এত বড় আর ভারী সুটকেস, নিশ্চয়ই খুব মূল্যবান কিছু আছে ভেতরে। প্রায় 2 ঘন্টা কেটে গেল। শুভ সুটকেসটি একদম স্পর্শ না করে কাউন্টারে এক কোণায় লুকিয়ে রাখলো। 2 ঘন্টা পর সে ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে কপালে ঘাম নিয়ে পাগলের মতো দোকানে ছুটে এলেন। বাবা, ও বাবা, আমার একটা কালো রঙের সুটকেস কি এখানে ফেলে গেছিলাম? আমার জীবনের সব সঞ্চয় আজ ব্যাংকে জমা দেওয়ার জন্য 5 লাখ টাকা ছিল ওটার ভিতরে। আমি তো শেষ হয়ে গিয়েছিলাম। শান্ত শান্ত গলায় সুটকেসটি কাউন্টার থেকে বের করে সামনে রাখলো। স্যার, শান্ত হন। আপনার সুটকেস এই যে একদম অক্ষত আছে, আমি ওটা হাতও দেইনি। সুটকেসটি বুকে জড়িয়ে ধরে চোখের জল ফেলে, হে আল্লাহ, এই যুগেও এমন সৎ ছেলে আছে। তোমার নাম কি বাবা? তুমি চাইলেই তো আজ এই টাকা নিয়ে পালিয়ে যেতে পারতে। আমার নাম শুভ স্যার। পেটের দায়ে কষ্ট করি ঠিকই, কিন্তু অন্যের টাকায় লোভ করার শিক্ষা আমার মা আমাকে দেয়নি। শুভকে জড়িয়ে ধরে পকেট থেকে ভিজিটিং কার্ড আর 50,000 টাকা বের করে শুভর হাতে জোর করে গুঁজে দিয়ে, আমি মোশাররফ হোসেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। এই টাকাটা তোমার সদরার পুরস্কার। এটা কোনো ভিক্ষা নয়। আর এই নাও আমার ভিজিটিং কার্ড। জীবনে যে কোনো বিপদে বা সাহায্য আমার কাছে চলে আসবে বাবা। আমার দরজা তোমার জন্য সব সময় খোলা। বিকেলে মতিন সাহেব দোকানে ফিরে শুভ মোশাররফ হোসেনের ঘটনাটি খুলে বলল এবং টাকাটা দেখালো। তুই শুধু মেধাবী না রে শুভ, তোর মনটা শোনার মতো খাঁটি। এই টাকা দিয়ে তুই কালই ভালো একটা কলেজে এইচএসসিতে ভর্তি হয়ে যা, আর নিজের জন্য একটা ছোট নর্মাল ফোন কিনে নে। পড়াশোনা একদম থামাবে না। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। এদিকে শুভ দিনরাত এক করে হাড়ভাঙ্গা খাটুনি আর পড়াশোনা করছে। রাজিয়া বেগম ও রাতুল সোফায় বসে দামি খাবার খাচ্ছে। জামশেদ শিকদার এক কোণে বসে দীর্ঘশ্বাস ফেলছেন। রাতুলের গালে চুমু খেয়ে আমার রাতুল সোনাটা একদম রাজার মতো বড় হচ্ছে। পড়াশোনা না করলে কি হয়েছে, বাপের বিটে বিক্রি করে হলেও তোকে আমি সুখে রাখবো। পড়াশোনা করে লাভ কি মা? ওই অপয়া শুভ ভাইয়া তো দিনরাত পরেও রাস্তায় গিয়ে ভিক্ষা করছে। আমি তো বন্ধুদের নিয়ে বাইক চালাবার ক্লাবে পার্টি করব। ছেলেটাকে অন্যায্যভাবে তাড়িয়ে দিয়ে আজ আমি এই অলস আর কুলাঙ্গার রাতুলকে মাথায় তুলে রাখছি। শুভ কোথায় আছে কে জানে। অপরদিকে ফয়জ চৌধুরীর আলিশান বাংলো। ফাইজাজ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ফয়জ চৌধুরী এসে ফাইজার হাতে একগোছা টাকা দিলেন। এই নাও ভাইজান, কলেজে তোমার আড্ডা আর পার্টির জন্য যত টাকা লাগে ওরাও। এ বয়সে তো এনজয় করার সময়, পরীক্ষার কথা চিন্তা করার দরকার নেই। প্রিন্সিপালকে বলে দেওয়া আছে, তোমার পাশের ব্যবস্থা ক্ষমতা দিয়ে হয়ে যাবে। টাকাগুলো নিয়ে অহংকার করে
থ্যাংক ইউ বাবা। এই ছোট লোক শুভ ভেবেছিল শুধু মেধা দিয়ে সব হয়। আজ আমার কাছে ক্ষমতা আর টাকা আছে, এই পড়ালেখা না করেও আমি সবার ওপরে। কয়েক মাস পর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। শুভ ও মতিন সাহেব কম্পিউটারের সামনে দাঁড়িয়ে আছেন। শুভ, রেজাল্ট দিয়েছে রে, দেখ তো কি এলো। মাউসে ক্লিক করে স্ক্রিনে ভেসে উঠল গোল্ডেন জিপিএ 5 চাচা। আমি এইচএসসিতে গোল্ডেন A+ পেয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোর এই কষ্ট আজ সার্থক হলো রে বাবা। অন্যদিকে ফাইজা চৌধুরী বাবার ক্ষমতার জোরে কোনো মতে টেনে টুনে পাশ করলো, কিন্তু তার রেজাল্ট অত্যন্ত নিম্নমানের হলো। কয়েক সপ্তাহ পর শুভর এসএসসিতে অসামান্য মেধা ও গোল্ডেন জিপিএ 5 পাওয়ার পর শুভ আমেরিকার এক বিখ্যাত ইউনিভার্সিটিতে অনার্সের জন্য ফুল ফ্রি স্কলারশিপ অর্জন করল। সাথে তাদের সমস্ত থাকা খাওয়া ও পড়াশোনার সম্পূর্ণ আর্থিক খরচ স্কলারশিপ থেকে মঞ্জুর করা হলো। মতিনের কাপড়ের দোকান। শুভ বিদায় নেওয়ার জন্য মতিন সাহেবের সামনে হাঁটু গেড়ে বসল। চাচা, আজ আমি বিদেশে পড়তে যাচ্ছি। আপনি যদি সেদিন আমাকে রাস্তায় ঘুমাতে না দিয়ে দোকানে ঠাঁই না দিতেন, তবে আজ শুভ শিকদার মোড়ে পৌঁছে যেত। তুই আমার নিজের ছেলের মতো শুভ, তোর এই সাফল্যই আমার সবচেয়ে বড় পাওনা। মন দিয়ে পড়াশোনা করবে, দেশের মুখ উজ্জ্বল করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। শুভকে বিদায় জানাতে এসেছেন বিজনেসম্যান মোশাররফ হোসেন। শুভ বাবা, আমেরিকা যাওয়ার জন্য যেটুকু আনুষঙ্গিক খরচ দরকার ছিল তা আমি ব্যবস্থা করে দিয়েছি। তোমার মতো সৎ আর মেধাবী ছেলেকে সাহায্য করতে পেরে আমি ধন্য। ওখানে 4 বছর অনার্স শেষ করে তুমি কিন্তু সোজা আমার কাছে ফিরে আসবে। মোশাররফ স্যার, মতিন চাচা, আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি কথা দিচ্ছি, আমি এক নতুন শুভ হয়ে ফিরে আসব। 4 বছর পর? 4 বছর পর আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি অর্জন করল শুভ। তারপর সেখানে আরো 2 বছর আন্তর্জাতিক বিজনেসের ওপর চাকরি ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করল। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে 6 বছরের কঠোর পরিশ্রম তাকে এক পরিপক্ক ও দূরদর্শী মানুষে পরিণত করল। আমেরিকার বহুতল ভবনের জানালার পাশে দাঁড়িয়ে দেখতে দেখতে 6টা বছর পার হয়ে গেল। অনার্স আর বিজনেসের অভিজ্ঞতা অর্জনের এই সময়টা আমাকে বদলে দিয়েছে। এবার মাতৃভূমিতে ফেরার পালা। দেশে ফিরে মোশাররফ হোসেনের সাথে যৌথ উদ্যোগে 6 বছরের কঠোর পরিশ্রমে ব্যবসা গড়ে তোলে। আজ শুভ শিকদার দেশের নাম্বার 1 বিজনেস টাইকুন এবং এসএসকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিকের সিও। বর্তমান। স্যার, চোখ খুলে ডায়েরি টেবিলে রেখে বলো। কিছুক্ষণ হলো মোশাররফ স্যার আসছে, আপনাকে ডাকছে স্যার। ওকে, তুমি যাও, গিয়ে বলো অনুষ্ঠান শুরু করতে। আমি আসছি। ঢাকার বিশাল 5 স্টার হোটেলে গ্র্যান্ড কনফারেন্স রুম। দেশের শীর্ষ 100 জন ব্যবসায়ীকে নিয়ে বার্ষিক অ্যাওয়ার্ড নাইট চলছে। মঞ্চে দাঁড়িয়ে আছেন প্রবীণ শিল্পপতি মোশাররফ হোসেন। মাইকে ঘোষণা করছেন সুপ্রিয় সুধী। আজ থেকে 15 বছর আগে এক রাতে এক চা দোকানি, এক কাপড়ের দোকানদার এবং আমার মতো একজন মানুষ যে ছেলেটিকে চিনেছিল, আজ সে বাংলাদেশের সেরা গর্ব আর সততা, মেধা আর অদম্য ইচ্ছা শক্তির কাছে আজ পুরো দেশ মাথা নত করেছে। প্লিজ ওয়েলকাম এসএসকে গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড সিও জনাব শুভ শিকদার। বিশাল হাততালির গর্জন উঠল। মার্জিত দামি ছুট, চোখে রিমলেস চশমা আর আত্মবিশ্বাসী পদক্ষেপে মঞ্চে উঠে এলো শুভ। তার ব্যক্তিত্বের আলোয় পুরো হলরুম আলোকিত। ধন্যবাদ সবাইকে। আজ যারা আমাকে এই মঞ্চে দেখছেন তারা হয়তো ভাবছেন আমি অনেক ভাগ্যবান, কিন্তু আজ থেকে ঠিক 15 বছর আগে আমার জন্মদাতা বাবা আমাকে বেল্ট দিয়ে পিটিয়ে গায়ে এক কাপড়ে ফেল করার অপবাদে বাসা থেকে বের করে দিয়েছিল। কনফারেন্স রুমের পেছনের সারিতে বসেছিল ফয়েজ চৌধুরী, ফাইজা এবং দেউলিয়া হয়ে যাওয়া শুভর বাবা জামশেদ শিকদার ও রাতুল। তারা সবাই বিজনেস ডেলিগেট হিসাবে সেখানে নিমন্ত্রণ পেয়েছিল। শুভর মুখ থেকে এ কথা শোনা মাত্রই ফয়েজ চৌধুরী আর জামশেদ শিকদার চমকে উঠে দাঁড়ালেন। চোখ কপালে তুলে
কি কথা শুনছে? এ তো আমার সেই দূর করে দেওয়া অপয়া ছেলে শুভ। শুভ শিকদার? দিস ইজ ইম্পসিবল। সেই নর্দমার কিড শুভ আজ দেশের এক নম্বর বিজনেসম্যান। হ্যাঁ, আমি সেই শুভ সিকান্দার যে রাস্তায় ঘুমিয়েছে, কাপড়ের দোকানে কাজ করেছে, কিন্তু কখনো নিজের মেধা আর সততাকে বিক্রি করেনি। মোশাররফ স্যার আর মতিন চাচার মতো ভালো মানুষের দয়ায় এবং আমার রক্ত পানি করা 15 বছরের লড়াইয়ে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। শুভ মঞ্চ থেকে নেমে সোজাসুজি ফয়েজ চৌধুরী ও জামশেদ শিকদারের সামনে এসে দাঁড়ালো। ফয়েজ চৌধুরী, আপনার আর আপনার মেয়ের অহংকার আর ক্ষমতার বড়াই আজ আমার এই সাম্রাজ্যের কাছে ধুলোই মিশে গেছে। আর জামশেদ শিকদার, আপনি যাকে অপয়া বলে তাড়িয়ে দিয়েছিলেন, সে আজ পুরো দেশের শীর্ষে। আজ আপনাদের অহংকার আর নিষ্ঠুরতার আমার পায়ের নিচে। জামশেদ শিকদার অনুশোচনায় কেঁদে ফেলে শুভর সামনে হাঁটু গেড়ে বসতে গেলেন, কিন্তু শুভ পিছিয়ে গেল। ফাইজার ফয়েজ চৌধুরী অপমানে ও ভয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শুভ বিজয়ের বেশে সামনে হেঁটে গেল, পিছনে আর তাকালো না, কারণ তার জীবনের চূড়ান্ত প্রতিশোধ আর ক্ষমতার পরিবর্তন আজ সম্পূর্ণ হয়েছে।